জিনিসটা নিয়ে আর কি ক্লাস করতে চাচ্ছিলাম, এইটা হলো আমরা আজকে একটু ওয়ার্ডটাকে দেখব। সো আমরা সো আমরা একটু আজকে ওয়ার্ড নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছিলাম। ওয়ার্ডে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমাদের বেশ কিছু কাজ থাকে। সো ওয়ার্ড নিয়ে যদি প্রথমেই বলতে চাই, তাহলে এটা একটা ওয়ার্ডের স্পেসিফিকেশন শিট এ ধরনের একটা কোশ্চেন আমাদের থাকে। আমরা ওয়ার্ডটা কিভাবে নিয়ে থাকি, রাইট বাটন নেম ক্লিক রেখে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে আমরা যে নামটা দিয়ে থাকে, যেমন জব ওয়ান এরকম নাম দিয়ে আমরা কিন্তু সেই জবটা কিন্তু পারফর্ম করা শুরু করি। ঠিক আছে? তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবং আরেকটা আচ্ছা, এখন আমরা এটা মোটামুটি যদি একটু ওয়ার্ডে চলে যাই, তাহলে আমরা যে ধরনের এলিমেন্ট গুলো আর কি দেখতে পাই ওয়ার্ডে, ওয়ার্ডে প্রথমে যে জব শিট রয়েছে, জব শিটে আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সো এই ইনস্ট্রাকশন গুলোর মধ্যে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। বিশেষ করে আমরা ফাইলগুলো কোথায় রাখতেছি, কি নামে রাখতেছি, এই জিনিসটা আমাদের মেনশন করতে হবে। এছাড়া আপনারা যখন মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করবেন, মাইক্রোসফট অফিসের কাজের ক্ষেত্রে আমাদেরকে এইখানে সবগুলো পড়ে আপনার সময় নষ্ট করার দরকার নেই। অ্যাটলিস্ট এই 10 থেকে, হ্যাঁ, যে এই ডকুমেন্টটা কি নামে সেভ করবেন, কোন পেজে মেইল মার্জ হবে, হ্যাঁ, এগুলা আমি বলতেছি, এগুলা ডেসক্রাইব করব পরে। সে অ্যাপ্লাই মেইল মার্জ ফর সেকেন্ড পেজ অনলি, শুধুমাত্র সেকেন্ড পেজে মেইল মার্জ, ইনভাইট 5 স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাজ প্রিপেয়ার, ফিনিশ এন্ড মার্জ করে এটাকে কি করতে হবে, ফর প্রিন্ট পিডিএফ করে রাখতে হবে। সো এরকম এটা কোথায় থাকবে, এই পিডিএফ গুলা কনসিডার করবে A4 কাগজে বা A4 সাইজ পেপারে। সো এই ধরনের কিছু কন্ডিশন দেওয়া থাকবে। এই কন্ডিশন গুলো আমাদের অনলি ফার্স্ট পেজ থেকে এটা একটু দেখে নিতে হবে। রবিউল ভাই, মনে হয় এখনো আমাদের এই শীট গুলো পান নাই। আপনি যদি শীট গুলো না পেয়ে থাকেন, এটা যে আপনি যে কারোর কাছ থেকে কালেক্ট করতে পারেন। আমার না, এরকম পেয়েছি স্যার, আমাকে স্যার দিছে। আচ্ছা, থাকলে সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো এটা ছিল আমাদের জব শিট। জব শিট থেকে সাধারণত আমরা এই জিনিসগুলাই আর কি ফলো করি, যে কি দেওয়া আছে না দেওয়া আছে, এই জিনিসগুলা কয়জনের কাছে মেল মার্জ করতে হবে, এই ধরনের জিনিস। এরপরে আমরা যেখানে চলে যাই সেটা হলো স্পেসিফিকেশন শিটে। স্পেসিফিকেশন শিটে আমাদেরকে এই জবটা পারফর্ম করার জন্য কি কি ধরনের কন্ডিশন থাকে, এই কন্ডিশন গুলো সব বলে দেওয়া থাকে। যেমন দেখেন, এই জবটা আমাকে পারফর্ম করতে হবে, প্রিপেয়ার এ ডকুমেন্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। সো এই কাজের জন্য যে যে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন এখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? সো দেখেন কি বলেছে, পেজ লেআউট ফর বোথ পেজ। এখানে যেহেতু মাল্টিপল পেজের কাজ থাকতে পারে, সো এখানে দুইটা পেজের জন্য কি কি জিনিস কমন রয়েছে সেটা আমাকে বলে দিচ্ছে। সো এখানে বলেছে দুইটা পেজের জন্য পেপার সাইজ A4 করতে হবে। এরপরে নাম্বার অফ কলাম, এখানে 2 কলামে কাজ করতে হবে। ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি, প্রথম পেজের জন্য 2টা কলাম হবে। পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ হবে পোর্ট্রেট, সেকেন্ড পেজ হবে ল্যান্ডস্কেপ। এরপরে ফুটার রয়েছে, নাম্বারিং রয়েছে। এরপরে দেখেন ফার্স্ট পেজটা হলো ইংলিশ পার্টের জন্য। আমরা একটু দেখে আসি। এটা ছিল ফার্স্ট পেজ, হ্যাঁ। ছোট করে ফেলি। So, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সিভি, ওয়ান পেজ একটা সিভি। এই সিভিটা মূলত হলো একটা ওয়ান পেজ সিভি। এটা হলো ফার্স্ট পেজে নির্ধারিত ছিল। এটা ছিল ইংলিশ পার্ট। আর তারপরে বাংলা পার্টের জন্য আমাদের আরেকটা কাজ রয়েছে, যে এই ধরনের একটা লেখা লিখতে হবে, এটাকে মেল মার্জ করতে হবে। এটা হলো আমার বাংলা পার্টের জন্য কাজ। সো ইংলিশ পার্টের জন্য আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। সো ফটোটা কি হবে, একটা ফটো ছবি নিতে হবে, সেটা রাউন্ড শেপ নিতে হবে, ছবির সাইজ কত, বর্ডার কত, কি ধরনের শেপ আমরা নিব, কোথায় নিব, কি কালারের নিব, কোন ফন্টে লিখবো, এগুলো সব বলে দেওয়া আছে। সো আমরা এই কাজটাই কিভাবে ওয়ার্ডে করা যায় সেটা আমরা একটু ডিসক্রাইব দেখে ফেলি। সো ওয়ার্ডে আপনি যখন মাইক্রোসফট অফিসে কাজ করতে যাবেন, মাইক্রোসফট অফিসে এই ধরনের মাল্টিপল পেজের কাজ এবং এক পেজ পোর্ট্রেট, এক পেজ ল্যান্ডস্কেপ, এই ধরনের কাজ যদি আপনার করার দরকার হয়,
তখন আপনারা প্রথমে যে কাজটা করবেন, এছাড়াও আপনারা যদি নর্মাল আপনার নিজের জন্য একটা কাজ করেন, সেই কাজের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে আগে পেজটাকে সেট আপ করে নিতে হবে। সো পেজ সেট আপ আমরা কোথা থেকে করতে পারি? সো পেজ সেট আপ করার জন্য আমরা মাইক্রোসফট অফিসের, এটা হলো মেনু বার বলি আমরা, মেনু বার থেকে লেআউটে চলে যাই। লেআউটের প্রথম যে সেকশনটা রয়েছে এটাই হলো পেজ সেট আপ সেকশন। সো আপনারা কি করবেন, সহজে কাজটা করার জন্য এই পেজ সেটআপের এই কোণে এখানে ছোট করে কোণা করে একটা তীর দেওয়া আছে, তীরে ক্লিক করবেন। তীরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম ছোট একটা উইন্ডো চলে আসবে। সো এই উইন্ডো থেকে আমরা কাজ করব। সো এর পরবর্তীতে আমরা এই স্পেসিফিকেশন শিট অনুযায়ী, যদি এখানে আপনার টপ বটম লেফট রাইটে মার্জিন দেওয়া থাকে তাহলে এখানে আপনি মার্জিন দিয়ে নেবেন। এরপরে পেজটা কেমন হবে, পেজটা পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, দেখেন এটা হলো পেজের ওরিয়েন্টেশন। পেজটা কি লম্বালম্বি ভাবে থাকবে নাকি পেজটা এরকম আড়াআড়ি ভাবে থাকবে, এটাকে আমরা বলি পোর্ট্রেট, অর্থাৎ লম্বা ভাবে একটা পেজের অবস্থানকে আমরা পেজের ওরিয়েন্টেশনের নাম হিসাবে পোর্ট্রেট হিসাবে চিনি। আর যদি আড়াআড়ি ভাবে থাকে এটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ। সো এখানে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যেটা আপনার বলে দেওয়া আছে এখান থেকে আমরা সিলেক্ট করব, মার্জিন দিয়ে নিব। যদি মার্জিন আপনাকে না বলে দেয় তাহলে আপনারা টপ বটম লেফট রাইটে ডিফল্ট যে মার্জিন সেটা ব্যবহার করতে পারেন। অনেক সময় 0.5 দেওয়া থাকে, অনেক সময় 1 দেওয়া থাকে, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা দিলাম। দেওয়ার পরে পেপার, এখানে দেখেন আমাকে কিন্তু স্পেসিফিকেশন শিটে একটা পেপারের কথা বলে দিয়েছে যে পেপার সাইজ A4। সো আমাকে কি করতে হবে, পেপারে এসে এই পেপার সাইজ সবার জন্য কিন্তু A4 নাও থাকতে পারে, বা আপনি যখন পরীক্ষা দিবেন সেই কম্পিউটারে নাও থাকতে পারে, হয়তো লেটার থাকতে পারে, হয়তো হয়তো কাস্টম থাকতে পারে। সো আপনি এখানে কি করবেন, এখানে পেপারে ক্লিক করে পেপার সাইজটা এখান থেকে খুঁজে অবশ্যই A4 করে দিবেন। অনেকটাতে A4 লেখা থাকে, অনেকটাতে A4 ISO লেখা থাকে, এটাতে সিলেক্ট করে দেব। A4 সাইজের একটা পেপারের মাপ আমরা জানি, এটা চওড়া হয় হলো 8.27 এবং হাইট বা লম্বা হয় হলো 11.69। এটাতে যখন ক্লিক করবেন এইখানে এই ভ্যালুগুলো চলে আসবে। আসার পরে দেখেন, আমি এখানে একটু দেখাই। সো আমি টপ বটম লেফট রাইট গাটার পজিশন আমাদের প্রয়োজন হয় না। গাটার পজিশন হলো উপরে বা বাম পাশ থেকে আপনি যদি কোনো অংশ কোনো একটা স্পেস আপনি ছেড়ে দিয়ে রাখতে চান, এটাকে আমরা বলি গাটার পজিশন। সো এগুলোর আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। আরেকটা বিষয়, অনেক সময় আমাদের এখানে মাল্টিপল পেজের ক্ষেত্রে এখানে নরমালের জায়গায় মিরর পেজ থাকে, টু পেজ পাশে থাকে, হ্যাঁ। সো এইগুলো আবার করা যাবে না, এইটা অনলি আমরা নরমাল দিয়ে রাখবো, ঠিক আছে। নরমাল দিয়ে রাখবো এবং এখানে যখন আমি ফার্স্ট পেজটা নিব তখন এখানে হোল ডকুমেন্ট লেখা থাকবে অ্যাপ্লাই টু, মানে এটা কোথায় অ্যাপ্লাই হবে। সো এটা হোল ডকুমেন্টে অ্যাপ্লাই হবে, দিয়ে আমি ওকে করলাম। সো এখন দেখেন এই যে আমার পেজটা, আমি একটু ছোট করে দেখাই, এটা আমার একটা পেজ। সো এই পেজটা এখন পোর্ট্রেট অবস্থায় আছে যেভাবে আমাদের কন্ডিশনে ছিল। আমরা আবার একটু যাই কন্ডিশনে, কন্ডিশনে বলেছে পেজ ওরিয়েন্টেশন ফার্স্ট পেজ পোর্ট্রেট। সো ফার্স্ট পেজ পোর্ট্রেট অবস্থায় আছে। এরপরে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজটা কেমন অবস্থায় থাকার কথা, সেকেন্ড পেজটা বলেছে ল্যান্ডস্কেপ, তাই না। সো সেকেন্ড পেজ কিভাবে আমি ল্যান্ডস্কেপ করব, এইখানে আমি একটু বলে রাখি। আমি একটা পেজে লিখতেছি, মনে করেন এখানে লেখালেখি করছি, বেশ কিছু লেখালেখি করছি, আমি এখন পরের পেজে যেতে যাচ্ছি বা এরপরে আমার এই পেজে কোনো কিছু হবে না। সো নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা এই জায়গাতে এন্টার দিতে 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 নিচে না, তাই না। সো আপনারা এই জিনিসটা একটু স্কেপ করবেন, এটা এটা ঠিক না, এটা এটা আমি একটা জিনিস এটা আপনাদেরকে বলবো, আপনারা যদি ভালো অ্যাসেসমেন্ট দিতে চান, আপনি যদি দক্ষ হিসাবে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চান, বা আপনি আপনার নিজের কাজগুলো যদি করতে চান, যেটা আপনি কোনো ক্লায়েন্টকে দিবেন, এই ধরনের কাজে অপ্রয়োজনে অপ্রয়োজনে কোথাও একটা সিঙ্গেল স্পেসও দিবেন। আপনি এখানে মন চাইলে এখানে 5টা স্পেস দিয়ে দিলেন, এটা তো দেখা যাচ্ছে না, তাই না। তো আপনি এখানে স্পেস দিয়ে রাখলেন, আপনি কার্সরটা এখানে আনার দরকার, আপনি দুম করে এখানে স্পেস চাপ দিয়ে ধরে এখানে মাঝখানে চলে গেলেন। সো এইটা কি করবেন, কারণ এইগুলা সবগুলাই কিন্তু দৃশ্যমান, স্পেস দেন আর একটা এন্টার দেন, সবকিছুই কিন্তু দেখা যায়, এবং দেখার চেয়ে বড় কথা এগুলা কিন্তু একটা ভ্যালু বা একটা জায়গা ধরে রাখে, ঠিক আছে। সো এই দেখেন, এটাকে আপনি কোথা থেকে দেখতে পারবেন, আপনি যদি হোম মেনু রান্নারে প্যারাগ্রাফ সেকশনের এখানে ছোট করে একটা প্যারাগ্রাফ চিহ্ন রয়েছে, ঠিক আছে। এই চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা প্যারাগ্রাফ চিহ্ন বলি। এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন যেখানে যেখানে আপনি এন্টার দিয়েছেন এন্টার দেওয়ার চিহ্নগুলো দেখা যাবে, এখানে আপনি স্পেস দিয়েছেন স্পেস দেওয়ার চিহ্নগুলো দেখা যাবে। সো এক্সট্রা আপনি মন চাইলো আপনি দুম করে দুটো স্পেস দিয়ে আপনি লাইন সোজা করে দিলেন, আপনি একটা এন্টার দিয়ে 2 লাইন পরে চলে গেলেন,
এইটা কিন্তু একেবারেই ঠিক না, ঠিক আছে? So, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। So, আমরা আবার এটা অফ করে দিই। এটা হলো জাস্ট আমার পেজের ভিতরে কোথায় কি আছে এটা দেখার জন্য সাহায্য করে। এবার আমরা যেখানে যাচ্ছিলাম, সো আমরা প্রথম পেজটা পোর্ট্রেট অবস্থায় আছে। এখন আমরা এই পেজটা শেষ করে আমি পরের পেজে যে লিখতে চাচ্ছি। সো যদি আমি নেক্সট পেজে যেতে চাই, নেক্সট পেজ বা এই পেজ থেকে ভেঙে আমি পরের পেজে যেতে চাচ্ছি, এই অপশনটাকে বলি হলো আমরা পেজ ব্রেক, ঠিক আছে? এটাও আমরা পেজ ব্রেক নামে চিনি। সো পেজ ব্রেক কিভাবে দেয় অনেকেই জানেন। পেজ ব্রেক দেওয়ার একদম শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে একটা এন্টার চাপ দিই। দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে একটা এন্টার চাপ দিয়েছি, দেখেন আমার একটা পেজের পরে আরো একটা পেজ চলে আসছে। তো আমার এই পেজের কাজ মনে করেন শেষ। এটা আমার ফার্স্ট পেজে মনে করেন এই সিবিসিবি এই পর্যন্ত লেখা হয়ে গেছে। লেখা হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড পেজ নিতে পারবো এভাবে। সো নরমালি আপনাকে কষ্ট করে এভাবে নিতে হবে না। আপনাকে যেহেতু দুইটা পেজ নিতে বলছে, আপনি প্রথমেই দুইটা পেজ নিয়ে নেবেন এবং দুইটা পেজ নিয়ে প্রথম পেজটাকে পোর্ট্রেট এবং পরের পেজটাকে ল্যান্ডস্কেপ এটা আপনি করে ফেলাবেন, যাতে আপনার ঝামেলা মুক্ত হয়ে যান আপনি। সো দেখেন দ্বিতীয় পেজটা আমি নিলাম, কিন্তু দ্বিতীয় পেজটা পোর্ট্রেট আছে। এভাবে আপনি কন্ট্রোল এন্টার যতগুলো দিবেন প্রত্যেকটা পেজই পোর্ট্রেট অবস্থায় থাকবে। বাট আমার দরকার কি, আমার দরকার আমাকে যে কন্ডিশন দিয়েছে, কন্ডিশনে বলেছে সেকেন্ড এই পেজটাকে আমাদেরকে ল্যান্ডস্কেপ করতে হবে, তাই না? এখানে বলে দিয়েছে সেকেন্ড পেজ হবে ল্যান্ডস্কেপ। সেকেন্ড পেজ আমি কিভাবে ল্যান্ডস্কেপ করব? সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ করার জন্য সেকেন্ড পেজে কোনো একটা কন্টেন্ট রাখবেন, কোনো একটা লেখা লিখবেন বা কিছু করবেন। কিছু করার পরেই সেকেন্ড পেজে একটা ক্লিক করবেন, বা আপনি না লিখলেও হয়, বাট লিখে নিলে কি হয় আপনার আর এই সমস্যাগুলো আর আপনি ফেস করেন না। সো এই জায়গা থেকে আপনি কি করবেন, এইখানে যাওয়ার পরে আবার আপনি সেই পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সেটআপ, পেজ সেটআপ অপশনে সেই ডায়লগ বক্সটা আবার বের করবেন। সবকিছু আপনার রেডি করা আছে। সো নেক্সট পেজটা দরকার আপনার ল্যান্ডস্কেপ, এজন্য আমরা নেক্সট পেজটা ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। বাট এখানে নিচে সেটা অ্যাপ্লাই বা এটা প্রয়োগ করব আমি কোথায়, এটা প্রয়োগ করব আমি হোল ডকুমেন্ট দিলে তো সবগুলা পেজ আবার ল্যান্ডস্কেপ হয়ে যাবে। সো আমাকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাপ্লাই টু এই অপশনে গিয়ে হোল ডকুমেন্ট না দিয়ে দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দিতে হবে। অর্থাৎ এই পয়েন্ট থেকে বাদ বাকি সবগুলা হবে ল্যান্ডস্কেপ আকারে। আমি একটু ওকেতে প্রেস করে দিই। সো ওকেতে প্রেস করলে এটা কাজ হয়ে গিয়েছে। দেখেন প্রথম পেজটা আছে পোর্ট্রেট, পরের পেজটা আছে ল্যান্ডস্কেপ। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? সো আপনাদের সুবিধার্থে আমি আরো একটা করে দেখাচ্ছি। সেটা হলো আমি মনে করেন দুইটা পেজ নিলাম, থার্ড পেজ আমি আবার কন্ট্রোল এন্টার দিলাম, আবার ল্যান্ডস্কেপই হচ্ছে। কারণ এখান থেকে আমি যত কন্ট্রোল এন্টার চাপ দিব সবগুলা পেজ কিন্তু ল্যান্ডস্কেপ আকারে দেখাবে। তো আমি এখন যদি সেকেন্ড পেজ বা থার্ড পেজটাকে আবার আমি পোর্ট্রেট করতে চাই, সেম প্রসেস আমাকে সেম কাজটা আবার করতে হবে। কোথায় যাব? পেজ সেটআপে ডায়লগ বক্সে চলে যাব। ডায়লগ বক্সে যাওয়ার পরে পরের পেজটা যেহেতু পোর্ট্রেট হবে, পোর্ট্রেটে ক্লিক করে এখানে দিস সেকশন না দিস পয়েন্ট ফরওয়ার্ড দেন ওকে। তাহলে দেখেন মাঝখানের প্রথম পেজটা পোর্ট্রেট, পরের পেজটা ল্যান্ডস্কেপ, তারপরের পেজটা আবার পোর্ট্রেট হয়ে গেছে। সো এরকম ভাবে আপনি যে কোনো টাস্ক আপনার যদি প্রয়োজন হয়ে থাকে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আবার এটাকে পোর্ট্রেট করে ল্যান্ডস্কেপ করে নিলাম portrait। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যেহেতু আমাদের কন্ডিশনে বলেছে এবং এনএসডি এর যে পরীক্ষাগুলাই আসে না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে আপনাকে এইরকম কন্ডিশনই দেয়, একটা পেজ পোর্ট্রেট, একটা পেজ ল্যান্ডস্কেপ। এইটা সবাই একটু কয়েকবার মাল্টিপল বার একটু ট্রাই করে নেবেন, তাহলে দেখবেন এটা নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আপনারা লেখালেখি তো সবাই করতেই পারেন। এখানে একটা পেজ ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে পেজের ভিতরে আপনারা লিখতেই পারতেন। সো এইখান থেকে এখন আপনারা লেখালেখি শুরু করবেন। কি লিখবেন? আমরা এই যে সিভিটা রয়েছে এই সিভিটা লিখব, ঠিক আছে? তো এই সিভিটা লেখার ক্ষেত্রে আমি কি কাজ করব? দেখেন আমি প্রথমে আমি একটু এইটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই। সো এখানে মনে করেন আমি পেজের কোথা থেকে লিখতেছি, আমি কিন্তু ফার্স্ট পেজে আছি। আমার পেজটা দেখা যাচ্ছে তো, ছোট করে দিয়েছি আমি। তো আমি এখন ফার্স্ট পেজে আছি, ফার্স্ট পেজের প্রথম লাইনে সিলেক্ট সেক্টর পর্যন্ত, তারপরে রয়েছে ঢাকা পর্যন্ত। এভাবে মানে যে লাইনে যতটুকু আছে আমি কিন্তু লিখছি, বাট লেখার পরে আমি কি লেখা কিন্তু এটা কি মাঝখানের দিকে আছে না? এই লেখাগুলো সেন্টারের দিকে আছে না?
আর আমি লেখা কি সেন্টারে লিখছি? এটা কিন্তু সেন্টারে লেখা যাবে না, কারণ এটা যদি আপনি মাঝখানে নিয়ে যান দুম করে, তাহলে কিন্তু এখানে আপনি পরবর্তীতে ছবি আনা, এটাকে কলাম করা, এই নামটাকে এখানে সরাই নিয়ে আসা, এই জায়গাগুলোতে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখেন, আমি আগে আপনারা যেই কাজটা করবেন সেটা হলো, আগে আপনি এই যে লেখালেখির যে পার্টটা রয়েছে, কারণ অনেকের হয়তো টাইপিং স্পিড একটু কম হইতে পারে, তো তারা কি করবে, তারা কিন্তু একটু পিছিয়ে পড়বে। আপনারা একটু যেটা চেষ্টা করবেন, আপনারা আপনাদের টাইপিং স্পিডটাকে একটু বেটার করার চেষ্টা করবেন, মানে যতটুকু করা সম্ভব আর কি। এনএলপিএ লেভেল 3 তে টাইপিং স্পিডটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক কাজ হয়তো পারেন, জানেন, বুঝেন, কিন্তু সময়ের সাথে করে ওঠা একটু কষ্টকর। ঠিক আছে? এই যে আপনি ওয়ার্ডের যে কাজটা দেখতেছেন, এরকম একটা সিভি করেন, আর এর সাথে একটা বাংলা লেখা, এই কাজটা মেইল মার্জ সহ, এটার জন্য সময় কিন্তু 1 ঘন্টা। এটাকে কিন্তু আপনাকে 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। হ্যাঁ, বাংলায় আমি লিখতে হবে? লাস্টের দিকে আমি বলবো যে এইখান থেকে আপনি সময় বাঁচায় এখানে সময় ইনভেস্ট করতে পারবেন কিভাবে। আপনি যখন ডেমনস্ট্রেশন দিবেন, আপনি প্রথম 3টা পার্ট ডেমনস্ট্রেশন একসাথে শুরু হয়, জব 1 2 3। আমি বলেছিলাম জব 1-এ থাকে হলো ওয়ার্ড, জব 2-তে থাকে হলো এক্সেল, জব 3-তে থাকে হলো পাওয়ার পয়েন্ট। জব 1-এ 1 ঘন্টা, জব 2-তে 1 ঘন্টা, জব 3-তে 1 ঘন্টা, তো মোট 3 ঘন্টা সময়। তো আপনাকে কি করতে হবে, আপনাকে ওই যে পাওয়ার পয়েন্ট দেখাবো, ওটা সবচেয়ে সহজ। তো পাওয়ার পয়েন্ট থেকে আপনাকে কিছু সময় বাঁচাইতে হবে। যারা একটু টাইপিং এ একটু স্লো আছেন, তারা পাওয়ার পয়েন্ট এই কাজ, যে সহজ কাজগুলো আছে, এই কাজের জায়গাগুলো থেকে একটু সময় বাঁচিয়ে এই সময়টা এখানে ইনভেস্ট করতে হবে। ঠিক আছে? আর যাদের সমস্যা নাই তারা তো এমনি পেরে যাবেন, তাদের জন্য কোনো টেনশনই নেই। আচ্ছা, আমি এখন এই কাজটাকে আর কি একটু কিভাবে করা যায় সেটা একটু বলি। এরপরে আমি কি করেছি, আমি দেখেন নাম লিখলাম, নাম লেখার পরে দেখেন এইখানে আমি একটু বুঝাই। এই যে সিভিটা রয়েছে, এই সিভিটা প্রথম থেকে এই জায়গা থেকে লেখাগুলো, এই জায়গা থেকে যে এই পর্যন্ত রায়হান মাহমুদ পর্যন্ত যে লেখাটা রয়েছে, এই লেখাটা রয়েছে একটা কলামে। ঠিক আছে? এরপর থেকে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ থেকে যে লেখা, এইখান থেকে লেখা শুরু হয়েছে, লেখা শুরু হয়ে স্কিল সেট পর্যন্ত গিয়েছে। এরপরে আসছে হলো এইখানে ক্যারিয়ার হিস্টোরি, ক্যারিয়ার হিস্টোরি থেকে আসার পরে তারপরে এডুকেশন দিয়ে প্রফেশনাল ইনফরমেশন হয়ে তারপরে শেষ হয়েছে। এটা ছিল আমাদের কাজ এই পর্যন্ত। কপি, তো এইটা কি করবেন, কপি পেস্ট করলাম কারণ এখন লিখতে গেলে প্রচুর সময় লাগবে। হ্যাঁ, আপনাদের সময় নষ্ট হবে, এই জন্য আর লিখলাম না। তো এই লেখাটা যেভাবে এই যে এখানে যেমন করে লেখা আছে, আপনি এন্টার দিবেন না, এক্সট্রা কোনো, মনে করেন এইখানে বেশ ফাঁকা, এখানে আপনি একটার বেশি, দুইটা এন্টার বেশি দেওয়ার দরকার নেই। এখানে মনে করেন গ্যাপ আছে, তো আপনি এখানে একটাই স্পেস দিবেন। এটা আমি বলতেছি, এটাকে আমরা বলি জাস্টিফাই করা। তো এইরকম যে জায়গাগুলোতে যে ধরনের কাজ আছে, সেই কাজগুলা করে আপনি এখানে এরকম এন্টার দিবেন। স্কিল সেট, স্কিল সেটের পরে এই যে এই 3টা আপনার লেখা ছিল টিম ওয়ার্ক পর্যন্ত। তো এই যে টিম ওয়ার্ক গুলো যে লেখা, এগুলা আবার হলো বুলেট এন্ড নাম্বারিং করা। বুলেট এন্ড নাম্বারিং সম্পর্কে আপনারা মনে হয় জানেন, বুলেট এন্ড নাম্বারিং কিভাবে করতে হয়। আপনারা এইভাবে লেখাগুলা লিখবেন, লেখাগুলো লেখার পরে জাস্ট এটাকে সিলেক্ট করবেন। আগে এভাবে পয়েন্টার করেও নিতে পারেন। বুলেট এন্ড নাম্বারিং থাকে এই যে প্যারাগ্রাফের ভিতরে, হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ যে একটা সেকশন রয়েছে, এই সেকশনের ভিতরে এটাকে আমরা বলি অর্ডার লিস্ট, আর এটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট। ঠিক আছে? তো এই যে এখানে যে সিম্বলিক গুলো দেওয়া আছে, এটা অর্ডার লিস্ট না। অর্ডার লিস্ট মানে হলো 1 2 3 4, যেটা সিরিয়ালি আসে। আর আনঅর্ডার লিস্ট মানে হলো যেটা হলো বুলেট আমরা বলি এই কম্পিউটারের, মাইক্রোসফট অফিসের ভাষায়। এটা হলো মনে করেন যে কোনো একটা সিম্বল দিয়ে দেয়। তো এটা আমরা কোথায় পাই, প্যারাগ্রাফ থেকে। এই যে এখানে এইটাকে আমরা বলি বুলেটের লিস্ট। বুলেটের অনেকগুলো লাইব্রেরি রয়েছে, আপনি এখান থেকে যেটা পছন্দ হয় বা যেটা দেওয়া আছে চেষ্টা করবেন ওইটাই দেওয়ার। যদি না খুঁজে পান তাহলে যেটা আছে দ্রুত সেটা দিয়ে চালাই দিবেন। ঠিক আছে? তো এটা আমি ক্লিক করলাম, করে এখানে আপনি সেই লেখাটা লিখবেন, লিখে জাস্ট এন্টার দিবেন, দেখবেন নতুন একটা বুলেট চলে আসছে। যখন লেখা শেষ, আপনি কি করবেন, আপনি ব্যাক স্পেস দিবেন, দুইটা না তিনটা, তিনটা ব্যাক স্পেস দিবেন, দেখবেন জায়গায় উঠে গেছে। এবার আপনি আবার এখান থেকে নর্মাল টাস্ক লেখা শুরু করবেন। ঠিক আছে? তাহলে দেখবেন এটা দ্রুত হয়ে যাচ্ছে। এবং চেষ্টা করবেন এই যে ছোটখাটো কাজগুলা, এইগুলা হলো আপনি পরে সাজানো গোছানো, এই কাজগুলা আপনারা সব পরে করবেন। এগুলা যদি আপনি এই করার সময় যদি এটা করতে চান, আমি দেখেন আমি কিন্তু লেখাগুলো আগে কপি পেস্ট করে নিছি, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে লেখাগুলো আপনি আগে সবকিছু সম্পন্ন করবেন, ডাটাটা এন্ট্রি করা হয়ে যাবে, তারপরে আপনি মেকআপ করতে বসাবেন।
ঠিক আছে। সো এইরকম লেখার পরে তারপরে কিন্তু আমি মেকআপ করতে বলতেছি। সো এইরকম যদি আপনি লিখে ফেলেন, লিখে কি করবেন, লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যাবেন এই প্যারাগ্রাফ সেকশনে, এই বুলেট এন্ড অর্ডার লিস্ট থেকে যেটা বলছে সেটাকে সিলেক্ট করে দিবেন, দেখবেন এইভাবে বুলেট এন্ড নাম্বারিং লিস্ট চলে আসছে অটোমেটিক। এরপরে এই পর্যন্ত আমাদের লেখা শেষ, তারপরে আমি চলে আসবো এইখানে, এখান থেকে ক্যারিয়ার হিস্টোরি, এই যে আমার সেই ক্যারিয়ার হিস্টোরি, ক্যারিয়ার হিস্টোরি যেভাবে দেওয়া আছে এই পর্যন্ত একটু ছোট করে নিই দ্রুত কাজ করার জন্য। 19-20 অফিস জব 1 2, এগুলো আপনারা চেষ্টা করবেন বুলেটের নাম্বারিং দিয়ে করার, তাহলে এভাবে সুন্দরভাবে সুবিন্যস্ত ভাবে থাকবে। আর এভাবে যদি টাইপ করে দেন তাহলে কিন্তু এরকম ভাঙাচোরা অবস্থায় থাকবে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলবে না। হ্যাঁ, দেখবেন মিলাইতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু এক পেজ শেষ করে আরেক পেজে চলে গেছি, ভয়ের কোনো কারণ নাই, এটা আবার সব এক পেজের ভিতরে চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু সিরিয়াল নাম্বার এবং ইয়া আছে, ইনফরমেশন পর্যন্ত। টেবিলটা, টেবিল টেবিল এগুলো তো তৈরি করতে পারেন আপনারা নাকি? টেবিল, এই স্মল জিনিসগুলো আপনারা একটু আগে চেষ্টা করবেন। যেমন আমি দেখেন, আমি কিন্তু ফন্ট সিলেক্ট কিভাবে করতে হয়, কিভাবে ফন্ট সাইজ বাড়াইতে হয় কমাইতে হয় এগুলা কিন্তু আমি কিছু বলি নাই, এগুলা কিন্তু প্রি বেসিক কাজ, এই কাজগুলা একটু দেখে নেবেন। তারপর আমি বলি আপনি কোনো একটা ফন্ট, এটা আমি আচ্ছা দেখাচ্ছি, আগে আপনি ডাটা লিখেন, আপনি আগে ডাটা তুলেন, ডাটা তোলার পরে আমি এটা একটু শর্টকাটে করতেছি, আপনারা যেটা করবেন এটা হলো এখানে যে আপনি একটা টেবিল, ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিল অপশনে যাবেন, টেবিল অপশন থেকে এখানে কয়টা কলাম কয়টা রো দিয়ে একটা টেবিল বানানো আছে দেখেন, 1 2 3 4 5, 5টা কলাম আর 3টা সারি। তো এখান থেকে আপনি এই যে 5 এবং 3টা সারি এটা ক্লিক করবেন, দেখবেন টেবিল এখানে চলে আসছে। লাস্টের এই দুইটা সেল মিলে একটা সেল করা আছে না, ঢাকা সেল, তো এই দুইটা সেলকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে মার্জ সেল অপশন আছে, এটা দিলে হলো মার্জ হয়ে যায়, দুইটা সেলকে একত্রীকরণ করে একটা সেলে রূপান্তর করে, এটাকে আমরা বলি মার্জ সেল। এরপরে এখানে যে লেখাগুলো আছে, যেমন এখানে সিরিয়াল নাম্বার আছে, এক্সাম নেম আছে, এটা আপনারা লিখবেন। লেখার পরবর্তীতে আপনি ট্যাব প্রেস করবেন, এখানে ক্লিক না করে ট্যাব দিবেন, দেখবেন পাশের যে বক্সটা রয়েছে সেই বক্সের ভিতরে অটোমেটিক আপনার কার্সরটা নিয়ে গেছে। এরপরে দেখেন আপনি এখানে যাওয়ার পরে আপনি যদি একটাও নিয়ে নেন, এই শেষে কার্সরটা নিয়ে যাওয়ার পরে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে আরেকটা টেবিলের সারি চলে আসবে। আপনার এটা যদি দরকার না হয় সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, ব্যাক স্পেস দিলে এরকম ডিলিট সেল নাকি ডিলিট রো এরকম অপশন আসে। তো ডিলিট এন্ট্রি রো, এটা ক্লিক করে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে এই রোটা ধরে বাদ হয়ে যাবে। আপনি যদি এই সেলগুলোর ভিতরে মনে করেন অনেকগুলো জায়গায় ডাটা আছে, সেই ডাটাগুলো আপনি ডিলিট করতে চান, তাহলে এগুলো সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন না, আপনার কিবোর্ড থেকে ডিলিট একটা বাটন আছে, ডিলিট চাপ দিলে ভেতরের লেখাগুলো শুধু ডিলিট হয়। আর যদি ব্যাক স্পেস চাপ দেন তাহলে সেল শুদ্ধ ডিলিট হয়ে যায়। ঠিক আছে, মনে করেন এই সেলটারই আপনার দরকার নেই, তো এটা ব্যাক স্পেস দিয়ে আপনি ওকে করে দেন, সেল শুদ্ধ হাওয়া হয়ে যাবে। তো আর যদি সেলের ভিতরে লেখাকে হাওয়া করতে চান বা লেখাকে বাদ দিয়ে দিতে চান তাহলে ডিলিট প্রেস করবেন, তাহলে দ্রুত হবে। এমনিও তো অনেক ভাবে করা যায়, অনেকে অনেক ভাবে তৈরি করে। আচ্ছা, আমি একটু দ্রুততর সময়ের ভিতরে এটা একটু করে দিই। হ্যাঁ, এগুলো তো আর এতটা কি ডিসক্রাইব করা লাগবে কারণ, যদি সমস্যা থাকে, হ্যাঁ সমস্যা থাকলে অবশ্যই বলবেন, সমস্যা থাকলে যদি না বলেন তাহলে কিন্তু আপনি মিস করে যাবেন এবং আপনারই লস। চেষ্টা করবেন এবং আমি চেষ্টা করব যতদূর পর্যন্ত করা যায় আপনাদেরকে। আচ্ছা, এই পর্যন্ত মনে করেন মোটামুটি একটা আমরা রেজাল্ট দাঁড় করাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, এই টেবিলের মতো আমাদের টেবিলটা হয় নাই। দেখেন এই টেবিলের মতো হয় নাই, কারণ কি এই টেবিলের প্রত্যেকটা ডাটা কোথায় আছে, একদম মাঝখানে আছে।
টেবিলে, তাই না? প্রত্যেকটা সেল, এই এক একটা সেল, যেমন এই ঢাকা লেখাটা, ঢাকা লেখাটা কোথায় আছে? একদম সেন্টারে আছে। আমার ঢাকা লেখা কোথায়? উপরে এক কোনায় বসে আছে। তারপরে টেবিলের এই যে প্রথম যে কলামটা, এই কলামটা দেখেন এখানে কত ছোট, আমার এখানে কত বড়। তো এইগুলাকে একটু ছোট বড় করে নিতে হবে টানাটানি করে। এভাবে দুইটা কলামের মাঝখানে আপনি যদি ক্লিক করে মাউসটাকে নিয়ে যান, তাহলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। কিন্তু লেখাগুলাকে, এই যে লেখার অ্যালাইনমেন্ট, ছোট ছোট জিনিস, লেখার অ্যালাইনমেন্ট টেবিলে থাকে 9টা জায়গায়, মোট 9টা জায়গায়, উপরে, তারপরে এরকম মাঝখানে, তারপরে এরকম ডান পাশে, ঠিক আছে? এরকম বিভিন্ন জায়গায় এই অপশনগুলো থাকতে পারে। তো আমাদের এখানে হলো সব ডাটা রয়েছে, এটা হলো সেন্টার, সেন্টার পজিশন। এটা শুধু সেন্টার, এই যে মাঝখানে দিয়ে দিলাম, এটাই মাঝখানে না, এই সেলেরও যেন মাঝখানে আসে। তো এর জন্য কি করব, আমার এই সেলের কোন কোন সেলগুলোর ডাটা মাঝখানে আনা লাগবে, সেই সেলগুলো এভাবে সিলেক্ট করবেন। বা এই যে টেবিলের উপরে আপনি যখন মাউসটা নিয়ে যাবেন উপরের বাম পাশে, তো বাম পাশে এই যে চার কোণা একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে ফুল টেবিলটা ধরে সিলেক্ট হয়। তো টেবিলে সিলেক্ট করার পরে দেখেন, টেবিলে যখন ক্লিক করেছেন, একদম লাস্টের দিকে টেবিলের একটা লেআউট চলে আসবে। এটাকে আমরা বলি হলো টেবিল লেআউট। তো টেবিল লেআউটের শেষের দিকে অ্যালাইনমেন্ট রয়েছে। এই অ্যালাইনমেন্টের ভিতরে যাবেন, এইগুলা হলো টেবিলের অ্যালাইনমেন্ট। টেবিলের অ্যালাইনমেন্ট এই 9 জায়গায় থাকতে পারে। এইটা হলো সেন্টার, সেন্টার পজিশন। আপনারা এগুলো সবগুলো ট্রাই করে দেখবেন কোনটা দিলে কোথায় যায়। তো এই সেন্টার, সেন্টার পজিশনে দিলে দেখেন ডাটাগুলো একদম মাঝখানে চলে আসছে। এখন এই দুইটা ডাটা কেন মাঝখানে আসে না, বা এই ডাটাটা কেন মাঝখানে আসে না, আর এই এইচএসসি দেখেন এখানে একটা এন্টার দেওয়া আছে। তো এরকম যদি মাঝখানে না আসে, তখন কি করে অ্যাসেসররা এখানে যে এটা অন করে দেয়, দিয়ে দেখে কোথায় কোথায় এন্টার দেওয়া আছে। দেখেন এখানে একটা এন্টার চিহ্ন, এখানে একটা এন্টার চিহ্ন, দুটো এন্টার চিহ্ন আছে, দেখছেন? তো এর জন্য কিন্তু আপনার এই ডাটাটা উপরে বসে আছে, ঠিক আছে? তো এখানে যে আমাকে কি করতে হবে, একটা ব্যাক স্পেস দিতে হবে, ব্যাক স্পেস দিয়ে এই জায়গাটা কমাই দিতে হবে। তাহলে দেখেন ডাটাগুলো এখন সব সেন্টার, সেন্টার হয়ে গেছে। এরপরে আমরা নিচে পার্সোনাল ইনফরমেশনের যে জায়গাটা আছে, পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পরে দেখেন ডেট অফ বার্থ রয়েছে, এনআইডি রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, আর হলো বার্থ প্লেস রয়েছে। এটা আমরা লিখলাম, কিন্তু লিখলে এনার মতো কিন্তু দেখাচ্ছে না। কি এইটার সাথে এটার পার্থক্য কি মূল? এটার মূল পার্থক্য হলো এর ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনের যে এই যে ক্লোনগুলা সব একটা লাইনে আছে, ঠিক আছে? আপনাদের এক্সামের সময় কিন্তু এরকমই দেওয়া হয় মোস্ট প্রবাবলি। এখন আমাকে এটা এক লাইনে আনতে হবে। এটা আমি যদি এক লাইনে আনতে চাই, তাহলে আমি এখানে কি করব? অনেকে ভাবে যে এটা আমি স্পেস দিয়ে ঠিক করে দিব। এটা যদি আপনি স্পেস দিয়ে ঠিক করতে চান, এটা ঠিক করতে আপনার 2-3 ঘন্টা সময় লাগতে পারে। তারপরেও প্রপারলি এটা ঠিক হবে না। তো আমাকে এখানে যে কাজটা করতে হবে, এই জায়গাটা একটু খেয়াল করবেন। এই জায়গাতে যে আমাকে হলো, আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব, টিএবি, ট্যাব, দেখেন একটা বাটন রয়েছে ক্যাপস লকের উপরে, ট্যাব একটা বাটন রয়েছে। এইখানে যে আপনি যদি ট্যাব প্রেস করেন, তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে ও সরে যাবে। এটা 4 স্পেস বা 5 স্পেস, একটা নির্দিষ্ট দূরত্ব এটা রয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি যদি ট্যাব দেন, তাহলে এই লাইন অ্যালাইনমেন্টটা সোজা হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি এখান থেকে কোনো কিছু লিখতে গেলে এখানেই আসবে। আপনি দুইটা ট্যাব দিয়েছেন মানে এখানে আমি পরে আরেকটা লাইন লিখি। হ্যাঁ, এখানে যে মনে করেন আমি আরেকটা লাইন লিখতেছি, মনে করেন অ্যাড্রেস। তো অ্যাড্রেস থেকে আমি একটা ট্যাব দিলাম, দুইটা দিলাম, তাও জায়গায় গেল না, আরেকটা ট্যাব দিলাম, দিলে এবার ক্লোন দিলে কিন্তু দেখেন এই লাইনটা অবশ্যই মেনটেন করবে। আমি যদি এখানে আপনাকে একটা ট্যাব স্টপ পয়েন্ট এনে দিই, ট্যাব স্টপ পয়েন্টের তাহলে এখন বলবো না, ওটা অনেক জটিল একটা বিষয়। দেখেন এটাকে আমরা বলি হলো একটা ট্যাব স্টপ পয়েন্ট, দেখছেন? এটা দেখেন একদম একটা লাইনে আছে। একদম ক্লিক করে ধরে রাখছি তার জন্য এটা হচ্ছে। তো এই ট্যাব স্টপ পয়েন্ট, এটার কাজ আছে, এটাতে ক্লিক করলে মনে করেন এই সেলগুলাতে আপনি এইখানে একটা ট্যাব স্টপ পয়েন্ট আছে। এটা দিলে আওয়াজটা এলোমেলো হয়ে যায়। যাই হোক, ট্যাব স্টপ পয়েন্ট নিয়ে কেউ যদি কোনো কিছু দেখতে চান, আমাকে পরবর্তীতে বলে, আপনাদের ক্লাসের পরে হলেও আমি ক্লাস ট্যাব স্টপ পয়েন্ট আলাদা করে বুঝাই দেবো, কিন্তু এখন বোঝানো খুবই কষ্টকর, এখন ট্যাব স্টপ পয়েন্ট বোঝানো যাবে না। আচ্ছা, এইভাবে দেখেন এবার কি মোটামুটি আমার এদের মতো হয়েছে না লেখাটা? লেখাটা কাছাকাছি এদের মতো হয়েছে। এখনো আমার বহুত কাজ বাকি এই এই টেবিলটাতে, মানে এই সিভিটাতে। এটা একটা 1 পেজ সিভি, আমি লিখতেছি, কিন্তু এটা এখন চলে গেছে 2 পেজে। 2 পেজে যাওয়ার প্রধান একটা কারণ হলো এখানে রয়েছে দুইটা কলামে লেখা, এখানে রয়েছে একটা কলামে লেখা।
এখন আমাকে কি করতে হবে, এটাকে দুইটা কলামে রূপান্তর করতে হবে। তো দুইটা কলামে রূপান্তর করার জন্য কি করব আমরা, এইখান থেকে আমি বলেছি প্রথম এই জুম করে এভিনিউ 6 থেকে শুরু করে রায়ান মাহমুদ এই পর্যন্ত এটা একটা কলাম। এটাকে আমি এখানে কিভাবে নিয়ে যাব, লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি ট্যাব চাপ দেন, দেখেন সব লেখা একসাথে দূরে সরে যাবে। অনেকে আছে এটা কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দেয়, এখানে রয়েছে কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দেয়, এটা যদি আপনি সেন্টার করে দেন তাহলে দেখেন এই লেখা আর এই লেখা কিন্তু মিলবে না। ঠিক আছে, এই ভুল অনেকে করে, এটা কিন্তু করা যাবে না। এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি ট্যাব চাপ দিবেন। ঠিক আছে, কিবোর্ড থেকে ট্যাব চাপ দিবেন। যারা আরেকটু ডিপ কাজ বুঝতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি, সেটা হলো এটা হলো ইনডেন্টের কাজ আমরা বলি। শর্টকাটে হলো ট্যাব চাপ দিবেন, আর এটা মূলত কাজটা হলো ইনডেন্টের কাজ। এটা কোথায় পাবেন, এটা আপনি লেআউটে পাবেন। লেআউটে গেলে দেখেন এখানে ইনডেন্ট রয়েছে, এই ইনডেন্ট আপনি লেফট থেকে যত সরাবেন দেখেন এই যে দুইটা দাঁত এখান থেকে দেখেন সরে যাচ্ছে, যতটুকু সরাবেন ততটুকু দূরে এখানে সরে যাচ্ছে। এভাবে হলো এটাকে সরাইতে হয়। দুম করে আপনার মন চাইলেন আপনি টেনে ফেলাই দিলেন, এমনটা কিন্তু করা যাবে। ঠিক আছে, তো এটা গেল প্রথম একটা কাজ। এরপরে এই যে নিচে রায়ান মাহমুদকে আমরা বড় ছোট পরে করতেছি, এই নিচে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার লেখাটা দুই কলামে ছিল। তো এইখান থেকে লেখাটাকে সিলেক্ট করলাম, আমার লেখা গিয়েছে এই পর্যন্ত, আমি এই পর্যন্ত মাউসটি নিয়েছি। সিলেকশনের একটা জায়গা ওয়ার্ডে কাজ করতে গেলে সবচাইতে বড় যেটা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটাকে আমরা বলি হলো এই সিলেকশন। অনেকে আমরা সিলেক্ট করতে পারি না, অনেকে মাউস দিয়ে ভাবে সিলেক্ট করতে গেলে আমাদের খবর হয়ে যায়, বা অনেক সময় ভালো মাউস আপনার কপালে নাও পড়তে পারে। আমি বলতেছি না যে আপনি যেখানে অ্যাসেসমেন্ট দিবেন সেখানকার মাউস খারাপ, আমি বলতেছি আপনি হয়তো মাউস চালাতে অতটা অভ্যস্ত না, তো তার জন্য আপনি সহজে এবং শর্টকাটে যে কাজটা করবেন, আপনি যেখানে, আমি একটু জুম করে নিয়ে যাই, তো এখানে দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ যে লেখাটা আছে এর আগে আপনি কার্সরটা ক্লিক করেছেন। এবার আপনি অন্য কোথাও কার্সরে ক্লিক না করে মাউস ঘুরায় যে পর্যন্ত আপনি সিলেক্ট করতে যাচ্ছেন এই পর্যন্ত সিলেক্ট করতে যাচ্ছেন, এইখানে মাউসটাকে নিয়ে আসবেন, ক্লিক করবেন না। এখন আপনি শিফট চাপ দিয়ে ধরবেন, শিফট চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করবেন। অর্থাৎ প্রথমে ওইখানে ক্লিক করছি, নেক্সট ক্লিক শিফট চাপ দিয়ে এখানে এসে করেছি, এখন এই টোটাল জিনিসটা আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি যদি সিলেক্ট করেন তাহলে সিলেকশন জনিত আপনার সমস্যা হবে। এরপরে সিলেক্ট তো আমি করলাম, সিলেক্ট করার পরে আমি এখন কি করব, এটাকে করার কথা যেটা রয়েছে এটাকে দুইটা কলামে করার কথা আছে, তাই না? কোথায় আছে আমরা একটু যাই দেখে আসি। অনেক সময় অনেক, আপনি যদি এখানে দুই কলাম যদি না বলে দেয় তাহলে আপনি ইচ্ছা মতো টেক্সট বক্স নিয়ে করেন, আপনি ক্লিক করে করেন, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এখানে বলে দিয়েছে নাম্বার অফ কলাম 2, ইউজ দা ইউজ অ্যাজ পার স্যাম্পল ফর ফার্স্ট পেজ অনলি। আমি বলেছি এটা হলো আমার ফার্স্ট পেজ, এবং ফার্স্ট পেজে আমাকে দুইটা কলাম করতে বলছে। তাহলে এই যে ডকুমেন্ট আমার, এই যে আমার রায়ান মাহমুদের যে ডকুমেন্টটা এটা দুই কলাম করতে বলছে। তো এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দুই কলাম করার জন্য কোথায় যাব, আমি পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে কলাম একটা অপশন থাকবে, এই কলাম অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে দুম করে 2 দিয়ে দিবেন, আপনি একটু কষ্ট করে মোর কলামে যাবেন। মোর কলামে যাওয়ার পরে দেখেন আপনার এখানে বিভিন্ন ধরনের কলাম রয়েছে। আমাদের এই ছবিটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এই যে আমাদের ওয়ান পেজ সিভিটা, এটার বাম পাশের যে কলামটা রয়েছে এটা একটু ছোট, ডান পাশের কলামটা একটু বড়। তো এইরকম কলাম আমাদের মোটামুটি একটা রেডিমেড করে দেওয়া আছে এই যে লেফট সেকশন। সো লেফটে যদি ক্লিক করেন এটা হলো বাম পাশের কলামটা একটু ছোট, ডান পাশের কলামটা একটু বড়। আপনি চাইলে এখান থেকে আরেকটু যদি বড় করতে চান এখান থেকে ছোট বড় আপনি করে নিতে পারবেন। করে আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলেই দেখবেন আপনার লেখাটা দুইটা কলামে ভাগ হয়ে গেছে, কিন্তু ঠিকঠাক মতো ভাগ হয় না। ঠিক আছে, অনেকের হয়তো ঠিকঠাক মতো হয়েও যাইতে পারে, অনেকের কপাল খুব ভালো থাকে তো, বাট বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আপনার লেখাটা সম্পূর্ণ সুবিন্যস্ত ভাবে ভাগ হয়ে যায় না। তো তাহলে আমি এখন কি করব, আমার লেখা তো মনে করেন এই যে ক্যারিয়ার হিস্টোরি, ঠিক আছে, এই যে ক্যারিয়ার হিস্টোরি এই পাশে চলে আসছে, এটা যাওয়ার কথা পরের লাইন মানে এই সাইডে চলে আসার কথা, তো এটা এখানে আসে নাই। তো না আসলে এটাকে আমি কিভাবে ওই পাশে নিয়ে যাব, আমি তো আবার এখানে শুধু শুধু এন্টার দিয়ে দিয়ে কিন্তু নিচে নামানো যাবে না। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি স্পেস দেন, এক্সট্রা এন্টার দেন, আপনি কয়েকটা ফ্রিতে ট্যাব দিয়ে দিলেন, এইভাবে কিন্তু যাওয়া যাবে না। তো এখানে এসে আমাকে কি করতে হবে, এই কলামটা এখানে ব্রেক করতে হবে।
এই কলামটা এখানে ব্রেক করে বাদ বাকিটুকু আমাকে সব ওই পাশের কলামে নিয়ে যেতে হবে। সো আমি কোথায় কলাম ব্রেক করব? মনে করেন আমি টিম ওয়ার্কের পরে কলাম ব্রেক করব। সহজে বলতে গেলে ক্যারিয়ার হিস্টোরি যে লেখাটা আছে এই লেখাটা আমার ওই পাশে যাবে, নাহলে ক্যারিয়ার হিস্টোরির আগে আমার কার্সরটা এনে রাখবো। ঠিক আছে, এই যে কার্সরটা আমি এখানে এনে রাখছি। রাখার পরে আমি কি করতেছি দেখেন, আমি পেজ লেআউটের অপশন থেকে এখানে এই জায়গায় ছোট করে একটা ব্রেক একটা অপশন থাকবে। এই ব্রেকে ক্লিক করে আপনি যাবেন কলামে ক্লিক করবেন। এটাকে আমরা বলি হলো কলাম ব্রেক। এটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন ক্যারিয়ার অবজেক্ট যে লেখাটা ছিল এই পাশে, এর পরবর্তীতে মানে যা ছিল সব ওই পাশে চলে যাবে, এটা আর কখনোই এই পাশে থাকবে না আপনি যদি কলাম ব্রেক করেন। এটা একটা কাজ। তো এটা মোটামুটি এটা কি বুঝতে পারছেন? এটাকে আমরা বলি হলো কলাম স্যার ব্রেক। কলম ব্রেকটা আর একটু দেখান স্যার। আবার দেখাচ্ছি, মনে করেন আমি সাপোজ এক্সাম্পল এই যে স্কিল সেট এই লেখাটাও আমাকে এই পাশে নিয়ে যেতে হবে, প্রয়োজন। মনে করেন আপনাকে এরকম একটা সিভি দিয়েছে, তো তখন আপনি কি করবেন, স্কিল সেটের আগে আপনি মাউসের কার্সরটা রাখবেন। আপনার এই যে কার্সর, কার্সর যেখানে রাখবেন ওইখান থেকে জায়গাটা ভেঙে বাদ বাকিটা তার পরের কলামে চলে যাবে। তো এখানে আমি কার্সরটা রাখলাম। রাখার পরে এই যে এটা হলো পেজ লেআউট, মেনু বার থেকে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউট থেকে এটা হলো সেই ব্রেকের একটা সিম্বল। এই পেজ ব্রেকের এই অপশনটা খুঁজে বের করবেন, এখান থেকে যাবেন আপনি কলামে, এখান থেকে শুধু কলামে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে স্কিল সেট থেকে বাদ বাকি সব কিন্তু এই পাশে চলে আসছে। ঠিক আছে, আমি স্কিল সেটের এখান থেকে আমি কলাম ব্রেক করেছি তার জন্য। এখন আমার এখানে কলাম ব্রেক দরকার নাই, এখানে যে আপনি ব্যাক স্পেস দিবেন আবার আগের জিনিস আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার একটু পেজ ব্রেক দিয়ে দিই, এখান থেকে কলাম। আচ্ছা, এবার আমি এটা একটু ছোট করি, এটাকেও একটু ছোট করি। এটা মোটামুটি এক পেজের ভিতরে আসছে, তাই না? অনেক ডাটা আছে। এটা মনে করেন আমার এক পেজের ভিতরে আসছে, কিন্তু তারপরেও কি আমার এই সিভির মতো কি আমার এই পাশের এই সিভিটা কি মনে হচ্ছে? একটুও মনে হচ্ছে না এখন। না কারণ স্যার একটু লাগে না। হ্যাঁ, এখানে আমাদের এখনো বেশ অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আমাদের ছবির একটা কাজ বাকি আছে, আর লেখার কাজও কিন্তু আমরা শেষ করিনি। লেখার কাজটা আমরা একবার একটু শেষ করে যাই। দেখেন এখানে আমার কি ফন্টের নাম দেওয়া আছে, আমার একটা ফন্টের নাম বলে দেওয়া আছে, ফন্টের সাইজ বলে দেওয়া আছে, তো আমরা এগুলো তো এখনো করি নাই। ঠিক আছে, লাইন স্পেসিং রয়েছে। আমরা কি করবো, আমরা এই সব ফন্টের নাম বলছে কি হবে, তহমা হবে। এই জন্য আমরা এখানে গেলাম, এখানে দিয়ে কন্ট্রোল এ চাপ দিবেন। কন্ট্রোল এ চাপ দিলে একটা পেজের ভিতরে যত টেক্সট বা যত অবজেক্ট যা ডিক্লেয়ার করা থাকে সবগুলা সিলেক্টেড হয়ে যায়। এখানে যে কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করে দিয়েছি। অল সিলেক্ট করার পরে আমি কি করতেছি, আমি এখানে হোম মেনুতে আন্ডারে এখানে ফন্টটাকে চেঞ্জ করব। তো ফন্টের এখানে সেই যে ফন্টটার নাম আপনাকে বলছে সেই ফন্টটা আপনি দিয়ে দিবেন, তহমা। ইয়ে মনে, এই যে তহমা করে দিলাম। এরপরে আমরা এখান থেকে প্রথম দিয়ে বলছে যে প্রথমে নেম করেন 34, কিন্তু আমরা নাম থেকে যাব না, আমরা নিচ থেকে যাব। তো দেখেন এখানে আদার টেক্সট, আদার টেক্সট বলছে 13। তো আপনারা আগে সবগুলাকে সিলেক্ট করে আগে আদার টেক্সট করে নেবেন 13। তো এটাকে 13 করে নিলাম, সব টেক্সট যেন এখন 13 তে রূপান্তর হয়। ঠিক আছে, পরে আমরা ঠিক করবো, পরে এই যে দুই একটা জিনিস যেটা এদিক ওদিক গেছে ওটা আমরা ঠিক করে দিব পরে। আগে 13 করে নিলাম, ঠিক আছে, অর্থাৎ সব টেক্সট, অল টেক্সট কে আমরা 13 তে রূপান্তর করছি। এবার যারা যারা এর ভিতরে সাবটাইটেল তাদেরকে 14 করব, আর নেমটাকে করার দরকার ছিল 34, আমরা নেমটাকে 34 করব। কিন্তু তার আগে, এরও আগে আমাদের একটা কাজ আছে, অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল রয়েছে, আর একটা কাজ রয়েছে লাইন স্পেসিং। আমরা একসাথে লাইন স্পেসিং মাল্টিপল 1.3 এটাও করে নিব। লাইন স্পেসিং মানে হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটাকে আমরা বলি হলো লাইন স্পেসিং। আরেকটা জিনিস রয়েছে সেটা হলো প্যারাগ্রাফের স্পেসিং। প্যারাগ্রাফের স্পেসিংটাও আমরা একটু দেখে নিই। প্যারাগ্রাফের স্পেসিং থাকে এই যে লেআউট থেকে এইখানে। আমি একবারে লাইন স্পেসিং কিভাবে আপনারা ঠিক করবেন সেখান থেকে দেখাই দিচ্ছি। লাইন স্পেসিং ঠিক করার জন্য এই যে প্যারাগ্রাফের যেখানে এই যে বুলেট এন্ড নাম্বারিং গুলা রয়েছে, এখানে দেখবেন এইরকম একটা আইকন রয়েছে, একটা লেখা, লেখার পাশে একটা তীর উপর নিচ করা আছে, এই যে এমনটা। So, এইটা ড্রপ ডাউনে আপনারা যাবেন, এইটাকে আমরা বলি হলো লাইন স্পেসিং অপশন। এই লাইন স্পেসিং অপশন থেকে আমরা এই লাইন স্পেসিং অপশনে চলে যাব। আমরা সরাসরি এখান থেকে করলে হবে না, আমরা এখান থেকে চলে যাব
লাইন স্পেসিং অপশনে, লাইন স্পেসিং অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে আবার এরকম ছোট একটা উইন্ডো আসবে। ছোট উইন্ডো আসার পরে আপনাকে কি লাইন স্পেসিং নিয়ে কাজ করতে বলছে, তো আপনার ইনডেন্ট জেনারেল এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, আপনি চলে আসবেন শুধু স্পেসিং এ। স্পেসিং এ এসে এখানে আমাদের ডিফল্ট স্পেস দেওয়া থাকে, অনেক জায়গায় 6, অনেক জায়গায় 8, অনেক জায়গায় 10 বা 12 এরকম স্পেসিং দেওয়া থাকে। সো বিফোর এবং আফটার দয়া করে একটু জিরো করে দিবেন। এটা ম্যাক্সিমাম আমি অ্যাসেসমেন্টে গেলেও দেখি যে এটা করে না। এই এর জন্য কি পেজের ভিতরে প্রচুর বড় একটা জায়গা থেকে যায়, ঠিক আছে? তো এটা এটা হলো একটা এন্টার দিলে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব, এটাকে বলা হয় হলো আফটার আর বিফোর দিয়ে মেনশন করা হয়। আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হলে ওখানে নির্দিষ্ট করা হয়, এটা হলো মাল্টিপল করে দিতে বলছি, যেটা আমাদেরকে এখানে বলছি মাল্টিপল 1.3। তো আমরা এখানে কি করব, লাইন স্পেসিং মাল্টিপল কত, এখানে ডিফল্ট 3 দেওয়া থাকে, এখানে আমাদের কি করতে হবে 1.3, যা বলেছে তাই করে আমরা ওকে করে দিই। এবার দেখেন আমার লেখা কিন্তু কমে আসছে। ছোট করলে বুঝতে পারবেন। দুইটাকে একটু পাশাপাশি রাখি, কি কাছাকাছি যাচ্ছে না লেখাগুলো? এবার আচ্ছা, এবার এইটা ছিল লাইন স্পেসিং এর কাজ। লাইন স্পেসিং কি বুঝতে পারছেন? লাইন স্পেসিং যদি না বুঝতে পারেন আমি আবার বলতেছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পরে আপনি কই যাবেন, আপনি এই প্যারাগ্রাফ সেকশনের ভিতরে এইরকম যে একটা তীর দেওয়া আছে, এই তীরের ভিতরে যাবেন, মানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাবেন লাইন স্পেসিং অপশন। লাইন স্পেসিং অপশন থেকে এই স্পেসিং কোথাও বলে দেয় না স্পেসিং আফটার এবং বিফোরে কত, তো না বললে আপনারা এখানে কোনো কিছু দেন না, কিন্তু এখানে দয়া করে জিরো দিবেন, দুইটা দুইটা জিরো দিবেন। এবং লাইন স্পেসিং এখান থেকে মাল্টিপল, আর এখানে দেওয়ার কথা বলা ছিল হলো আমাদের 1.3, মাল্টিপল 1.3, অনেক জায়গায় 1.4 দেওয়া থাকতে পারে, অনেক জায়গায় 1.22 দেওয়া থাকতে পারে, অনেক জায়গায় 1.15 দেওয়া থাকতে পারে, যা দেওয়া আছে এখানে আপনারা তাই দিয়ে দেবেন, দিয়ে ওকে। তাহলে লাইন স্পেসিং এর ঝামেলাটা এখান থেকে আমাদের মিটমাট হয়ে যাবে। এটা ছিল লাইন স্পেসিং। এরপরে আপনারা যেটা করবেন, ক্যারিয়ার অবজেক্টকে বোল্ড করার কথা ছিল, এটাকে বোল্ড করে দেন। স্কিল সেটকে বোল্ড করার কথা ছিল, এগুলা মানে একটু দেখেন এটাকে মোটা করে দেওয়া আছে, এই যে লেখাগুলো একটু মোটা হরফে আছে, তাই না? তো যেগুলো যেগুলো মোটা করে দেওয়া আছে সেটা আপনি করতে পারবেন। আর এখানে সাবটাইটেল আমরা কিন্তু শুধুমাত্র একটা কাজ করেছিলাম, এই যে সাইজ থেকে আদার টেক্সট, যেটা আদার টেক্সটটাকে আমরা শুধু কিন্তু 13 করছিলাম, ঠিক আছে? সাবটাইটেলকে 14 করা আর নেমকে 34 কিন্তু করা হয় না। তো সাবটাইটেল কোনগুলা, এই যে আমার সিভিতে রয়েছে, সিভির এইটা হলো নাম, এটাকে 34 করতে হবে। আর সাবটাইটেল হলো এই যে লেখাগুলো, ক্যারিয়ার অবজেক্ট, ক্যারিয়ার হিস্টোরি, এডুকেশন হিস্টোরি, এগুলাকে আমরা বলতেছি সাবটাইটেল। তো এটাকে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে এটাকে 14 করার কথা, এটাকে 14 করে দিবেন। আবার এটাকেও সেম করতে হবে, এটাকে সিলেক্ট করে 14 করতে হবে, সিলেক্ট করে 14। এইভাবে একটা করে করলে হয়তো আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে, একটু সময় লাগতে পারে। তো আপনি যদি একবারে করতে চান, যে ক্যারিয়ার অবজেক্টিভ লেখাটা বোল্ড হবে, আবার এটা কি হবে, এটা 14 ফন্ট হবে, আমরা এটাকে বোল্ড করলাম আর এটাকে কি করলাম, এটা 14 ফন্ট করলাম। করার পরে এই লেখাটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ক্লিপবোর্ডের এখানে একটা ফরম্যাট পেইন্টার অপশন রয়েছে, এটাকে আমরা বলি ফরম্যাট পেইন্টার, অর্থাৎ ফরম্যাট গুলো এটা তুলে নেয়। হ্যাঁ, এটার একটা শর্টকাটও রয়েছে, সেটা হলো কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল অল্টার সি, এই তিনটা একসাথে যদি চাপ দেন ফরম্যাটটাকে কপি করে, ঠিক আছে? অর্থাৎ লেখা কিন্তু কপি হচ্ছে না, লেখার ফরম্যাট, এই লেখাটা একটা বোল্ড করা আছে, আবার এই লেখায় আবার একটা ফন্ট সাইজ বাড়ানো আছে, তো এইটা কপি করছে। আমরা একটু কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করি, অথবা এইখানে ডাবল ক্লিক করে নিতে পারি। এবার আপনি যে লেখা, মনে করেন পার্সোনাল ইনফরমেশনটাকে এইরকম করতে হবে ক্যারিয়ার অবজেক্টিভ মতো, তো দেখেন এখন আপনার কার্সরটা একটা ব্রাশে রূপান্তর হয়েছে। তো ব্রাশটা দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করে দেন, দেখেন ওই রকম হয়ে যাবে। যেটাই যেটাই আপনি এভাবে সিলেক্ট করবেন ওইগুলা এই 14 ফন্ট, তহমা এবং বোল্ড হয়ে যাবে। So, এটা কিন্তু মোর ইজিয়ার, ঠিক আছে? তো এভাবে আপনারা কাজ করতে পারবেন, আশা করি কারোর সমস্যা হবে না এই জায়গাটা। অথবা যদি আপনি একটু সময় নিয়ে যদি ক্লিক করে করে করতে চান তাও করতে পারেন, নো প্রবলেম। আর যদি একবারে স্যার ফরম্যাট পেইন্টার এখানে কি স্যার মেইল, স্যার এখানে কি মেইল মার্কস আছে নাকি? জি মেল মার্জ আছে, এটা সেকেন্ড পেজ,
আর আমরা একটু ফাস্ট করে সিভিটা দেখাচ্ছি, মানে কম বেশি সবগুলা সিভি একই ফরম্যাটেই থাকে। হ্যাঁ, এজন্য আমি আগে একটা সিভি দেখাই নিচ্ছি, এরপরে রয়েছে মেইল মার্ক। মেইল মার্ক করতে খুব একটা বেশি সময় লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন এই লেখাটা, এই লেখাটা দেখেন দুইটা সাইড সমান করা আছে, বাম পাশ এবং ডান পাশ সমান। আমাদের যে লেখাটা আমরা ডিফল্ট ভাবে লিখি এটা হলো লেফট অ্যালাইনমেন্ট দিয়ে, অর্থাৎ শুধুমাত্র বাম পাশ সমান। এটাকে আমরা বলি লেফট অ্যালাইনমেন্ট, অথবা এটার শর্টকাট কি রয়েছে সেটা হলো কন্ট্রোল এল। যদি এটাকে আপনি ডান পাশ সমান করতে চান শুধুমাত্র, তাহলে হলো কন্ট্রোল আর বা রাইট অ্যালাইনমেন্ট। যদি মাঝখানে নিতে চান তাহলে এটা হলো কন্ট্রোল পি বা সেন্টার অ্যালাইনমেন্ট। আর যদি আপনি দুই পাশ সমান করতে চান এটাকে আমরা বলি জাস্টিফাইড করে দাও। তো এটা হলো কন্ট্রোল জে, জে তে জাস্টিফাইড হয়। সো এটা একটা টার্ম, এখানে দেখেন আমরা এটার মতো করে ফেলেছি। আর এই মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের রায়ন মাহমুদ যে আরেকটা লেখা ছিল এটাকে 34 করার কথা ছিল, তো এটাকে আমরা সিলেক্ট করে 34 করে দিলাম। এখানে 34 করে, এটা দুইটা লাইনে ছিল, তো রায়ন মাহমুদ আমরা দুই লাইনে করে দিই, সমস্যা নেই। আমাদের এখনো প্রচুর জায়গা আছে নিচে। ঠিক আছে, আপনারা যদি এভাবে কাজগুলো করেন তাহলে এইরকম নিচে অনেক জায়গা থাকবে। হ্যাঁ, রায়ন মাহমুদ লেখাটাকে একটু বোল্ড করে দিই, একটু মোটা কালার কালার করে দেওয়া আছে, এটা সিলেক্ট করে কন্ট্রোল পি দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ ছিল। এখন আরো কিছু কাজ বাকি আছে, যেমন এখানে একটা ছবিকে নিয়ে আসা। আপনি যে কোনো ছবি এখানে আপনি ইনসার্ট করে নিতে পারেন, বাট আপনাকে ছবি নিতেই হবে এখানে। আপনি যদি বলেন আপনার কম্পিউটারে ছবি নাই, এরকম কথা বললে কিন্তু কাজ হবে না। ছবি না থাকলে আপনি দরকারে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে তারপরে হলেও আপনাকে দিতে হবে। তো আপনি কিভাবে দিবেন আমরা একটু দেখাই। এখানে ইনসার্ট থেকে আমি একটা ছবি নিয়ে আসি, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, এখান থেকে পিকচার, পিকচারে ক্লিক করে বৃদ্ধি পাই। তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে আপনি ছবি নিতে পারবেন। তো কম্পিউটার থেকে মনে করেন আমি এই ছবিটাকে নিলাম, নিয়ে আমি সিলেক্ট করে এই যে ছবিটা নিয়ে আসছি। এখন এই ছবিটা ক্রপ করে, যদি এটা কাটার দরকার হয় আপনি এখান থেকে এভাবে ক্রপ করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ছবি যদি কাটার প্রয়োজন হয় তাহলে আপনি অযাচিত অংশকে আপনি এভাবে বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি এবার বাইরে ক্লিক করেন, দেখেন ছবিটা কেটে গিয়েছে। এভাবে আপনি চাইলে ছবিকে ক্রপ করে নিতে পারেন। অনেক সময় আমাদেরকে পাওয়ার পয়েন্টে কিন্তু এই কথাটা বলে যে ছবি ক্রপ করে দিবেন। একটা স্ক্রিনশট নেবেন ডেস্কটপের ফুল, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে শুধু ব্রাউজারের অংশটা ক্রপ করে রাখবেন। মানে এটাতে তাহলে সুবিধাটা কি, এখানে যখন আবার উনি ক্লিক করবে বা এখানে ক্লিক করে উনি যখন পিকচার ফরম্যাট থেকে সাইজে যে ক্রপে ক্লিক করবে, এই ছবিটা কিন্তু উনি ফুল দেখতে পাবে এখানে, যে আপনি ফুল ছবিটা নিয়েছেন কিনা, নিয়ে আপনি ক্রপ করেছেন কিনা, এটা কিন্তু দেখা যায়। তো এটা অনেক সময় আমাদের দরকার হয়। তো আমি একটা ছবি নিলাম, ছবিকে নিয়ে আমার ছবির একটা মাপ বলা আছে ম্যাক্সিমাম সময়, এখানেও একটা ছবির মাপ বলে দেওয়া আছে। দেখেন এখানে হলো একটা, এই যে আমাদের পিকচার ফটোগ্রাফ, এটা হলো রাউন্ড শেপে হবে এবং এটার একটা মাপ বলে দেওয়া আছে 1.8 ইঞ্চি ইন্টু 1.8 ইঞ্চি। আর এর একটা বর্ডার রয়েছে, এটা হলো 6 পিটি বা 6 পয়েন্টের একটা বর্ডার করতে হবে। তো এই যে ছবিটা, প্রথম অবস্থা হলো ছবিটা এখানে না, ছবিটা এখানে নিয়ে যাওয়ার কথা, আমরা এখানে তো টাইনা ধরে এখানে নিতে পারতেছি না। তো এই ছবিটা যদি এখান থেকে এর অবস্থানকে পরিবর্তন করার দরকার হয়, এটাকে আমরা বলি হলো র‍্যাপ টেক্সের কাজ, অর্থাৎ এই ছবির অবস্থান পরিবর্তন করা। তো র‍্যাপ টেক্স কিভাবে করে, পিকচার ফরম্যাট, এখান থেকে আপনি অ্যারেঞ্জে ক্লিক করবেন, অ্যারেঞ্জ সেকশনে, অ্যারেঞ্জ সেকশনের ভিতরে র‍্যাপ টেক্স একটা অপশন রয়েছে। এই র‍্যাপ টেক্স থেকে আমরা কি করব, আমরা ছবিটাকে লেখার উপরে নিয়ে আসবো, ইন ফ্রন্ট অফ দা টেক্সট করব। যদি লেখাটাকে বা এই যে ছবিটা রয়েছে ছবিটাকে যদি লেখার পেছনে নিয়ে যাওয়ার দরকার হয়, তখন হলো আমরা, অথবা ছবির উপরে নিলে এরকম একটা চিহ্ন কিন্তু চলে আসে, এটাও সেই র‍্যাপ টেক্সট চিহ্ন। এখান থেকে যদি বিহাইন্ড টেক্সট করেন তাহলে দেখেন এই ছবিটা এখন লেখার নিচে রয়েছে, লেখা উপরে ছবি নিচে। তো মোস্ট প্রবাবলি আমাদের এটা দরকার হয় না, আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হলো ইন ফ্রন্ট অফ দা টেক্সট, ছবিটাকে টেক্সটের উপরে নিয়ে আসা। ছবিটাকে টেক্সটের উপরে নিয়ে আসলাম, এবার হলো এই ছবিটাকে একটা সাইজ দিতে হবে। সাইজ বলে দেওয়া আছে 1.8 ইঞ্চি বাই 1.8 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার একটা ছবি লাগবে। তো আমার ছবিটার একটু মাপটা দেখি কত, দেখেন এখানে মাপ দেওয়া আছে 2.93 আর 2.88। তো আমাকে কি করতে হবে, আমরা যখন এই ছবির মাপটা পরিবর্তন করব, মাপটা কিভাবে পরিবর্তন করব, সাইজ থেকে এই সাইজের বক্সটাকে আমরা বের করে নিই, সাইজের বক্সটা বের করে নিয়ে এসে দেখেন এখানে লক অ্যাকসেপ্ট রেশিও এই একটা অপশন রয়েছে, এটাকে তুলে দিব। ছবিটাকে ফুললি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করার জন্য এই লক অ্যাকসেপ্ট রেশিও এই বাটনটা কিন্তু তুলে নিতে হবে।
বাটনটা তুলে নিয়ে এখানে হাইট রয়েছে, হাইট কত বলে দিয়েছিল 1.78, ওয়াইড কত বলেছিল 1.78, এটা এখান থেকে দিয়ে দিব, দিয়ে ওকে করে দিব। তাহলে দেখেন এই ছবিটা সেই মাপে কিন্তু এখানে তৈরি করে দিয়েছে। আপনারা যদি এখানে এই লক অ্যাকসেপ্ট রেশিওটা যদি না তুলতেন, এই লক অ্যাকসেপ্ট রেশিওটা যদি না তুলতেন, তাহলে দেখেন কি সমস্যাটা হইতো। আপনারা অনেকে আছেন যারা এখান থেকে দিয়ে দেন সরাসরি, চেঞ্জ করে দেখেন, যেমন এটা একটা 3.5 দিয়ে, এখন মনে করেন আপনি লক অ্যাকসেপ্ট রেশিওটা তুলেন নাই, না তুলে আপনার এখান থেকে সাইজটা চেঞ্জ করে দেন। সাইজটা কত দিতে বলতে 1.78, তো এখান থেকে 1.78 দেন। এখানে পাশেরটাতে ক্লিক করলেই কিন্তু এটা আবার নিজের মতো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এটাকে 1.78 করবেন, ওইটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিক হবে। এটা হলো অ্যাকসেপ্ট রেশিও, ছবির আকারকে, মানে এটাকে আপনি ছোট বড় করতেছেন, ঠিক আছে, এর রেশিওটাকে ধরে রাখতেছে। হ্যাঁ, এই রেশিওটাকে আপনাকে একটু অফ করে নিতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমাদের এটা লাগে না, বাট এখানে আপনার জবের ক্ষেত্রে এই লক অ্যাকসেপ্ট রেশিও এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে হাইট এবং ওয়াইড এটা হলো 1.78 দিতে হবে, দিয়ে ওকে করতে হবে। তাহলে দেখেন ছবিটা একটা স্কোয়ার শেপে আসলো। এরপরে ছবিটাকে বৃত্ত বা একটা গোল করতে বলেছে, তো এটা গোল আমি কই করতে, তো গোল করার জন্য দেখেন এখানে কিছু কুইক স্টাইল রয়েছে, ভিক্টর ফরম্যাটের ভিতরে কিছু কুইক স্টাইল রয়েছে। স্টাইলের ভিতরে দেখেন এখানে গোল অপশন, তো এখান থেকে আমরা ওভাল শেপ বা গোল বা সার্কেল যে শেপটা রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, তাহলে ছবিটা গোল হয়ে গিয়েছে। এরপরে দেখেন ছবিটা যদি গোল হইলো, ছবির নিচে কিন্তু একটা ছায়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ছবির নিচে ছায়া কিন্তু উনি রাখতে বলে নাই, হ্যাঁ। ছবির নিচে ছায়াটা হলো পিকচার এই স্টাইল থেকে অটোমেটিক আসছে, এখানে এই যে ছায়াটা। তো আমাদেরকে কি করতে হবে, ছায়াটা তুলে দিতে হবে। তো ছায়াটা তুলে দেওয়ার জন্য এই ইফেক্ট অপশন থেকে শ্যাডো, যেটা শ্যাডোটা নো শ্যাডো করে দিতে হবে। তাহলে দেখেন নিচে যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটা এখন আর নাই। আরেকটা কাজ ছিল, সেটা হলো এর বর্ডার ওয়াইড 6 পিটি, 6 পয়েন্ট করতে হবে। এই যে এর একটা বর্ডার রয়েছে, আমি একটু বর্ডারের কালারটা চেঞ্জ করে দিই, লাল করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা একটা বর্ডার রয়েছে, তো এইটার পুরুত্ব, এর মোটা যে পুরুত্বটা, এটাকে 6 পিটি করতে বলছে। তো এটা ওয়াইডে যাব, ওয়াইড থেকে দেখেন এখানে 6 পিটি লেখা আছে একটা অপশন, এটাতে ক্লিক করব, তাহলে এর এই যে বর্ডারের পুরুত্বটা এটা 6 পিটি হয়ে গেছে। আপনি যদি আমি একটু দেখাই যে কমাইলে কেমন হচ্ছে, এটা হলো 1 পিটি করেছে, এটা অনেক কমে গিয়েছে। ওয়ানও না মনে হয়, এটা হলো মানে 1/4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তো এটাকে 6 পিটি করতে বলছে। এটা ছিল আমাদের টার্ম, ঠিক আছে। তো এইটা মোটামুটি করলাম। এখনো আমাদের আর কয়েকটা কাজ বাকি আছে, এগুলো সব আমরা কমপ্লিট করেছি। শেপ রয়েছে, অন দ্য টপ রাইট এন্ড বটম লেফট পার্ট ইউজ রেক্ট্যাঙ্গুলার শেপ উইথ টু সেপারেট কালার। অর্থাৎ এই যে উপরে ডান পাশে, ডান সাইডে একটা এবং নিচে বাম পাশে একটা শেপ আমাকে অঙ্কন করতে বলছে। কি থেকে? একটা রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে। এটাকে ত্রিভুজ থেকে নেওয়া হয়। মোস্ট অফ দ্য টাইম এটা দেখে মনে হচ্ছে এটা ত্রিভুজ, কিন্তু এটা হলো রেক্ট্যাঙ্গুলার থেকে নিয়ে এটাকে ত্রিভুজ করতে হবে। তো কিভাবে এটা করা যায়? ইনসার্ট, ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, এখান থেকে শেপ, শেপ থেকে আমি এখান থেকে একটা স্কোয়ার শেপ নিলাম। So, এই যে একটা স্কোয়ার শেপ আমি মনে করেন এখানে নিয়েছি, এই স্কোয়ার শেপটাকে আমাকে কি করতে হবে, এই যে শেপ ফরম্যাট অপশনের একদম বাম পাশে গেলে এটাকে বলি আমরা এডিট পয়েন্ট অপশন। তো এখান থেকে এডিট পয়েন্টে গিয়ে এই চতুর্ভুজটাকে আমাকে ত্রিভুজে রূপান্তর করতে হবে। অনেক সময় এই শেপটা একটু চেঞ্জ করে এভাবে ঘুরায় দেয় ভেতরে, তখন আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারেন যে আসলেই এটা একটা ত্রিভুজ নয়। হ্যাঁ, এরকম একটু ভেতরের দিকে দেওয়া, এটা একদম ফুল শার্প করে দেওয়া আছে, এই জন্য মনে হচ্ছে এটা ত্রিভুজ, কিন্তু এটা আসলে একটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ থেকে এরকম ত্রিভুজে রূপান্তর করেছে। তো এইটা একটা। আর এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে আপনি আরেকটা বের করে নিতে পারেন, একটু ছোট করে, ছোট করে এইটাকে আবার বাম পাশে এখানে বসাইতে বলছে। এই উপরে যে চাকতি, এটাতে ক্লিক করলে এটা ঘুরবে, শিফট চাপ দিয়ে ধরবেন, তাহলে এক্সাক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘোরাতে পারবেন, ঘুরে নিচে আরেকটা জায়গায় রাখতে হবে। এবং এখানে আপনাকে কালার দিতে বলেছে, শেপ ফরম্যাটে দুই কালারকে দিতে বলছে, স্যার একটা আমি অন্য একটা কালার দিয়ে দিই। এটা ছিল মোটামুটি আমাদের যে টাস্ক,
ইংলিশ পার্টের জন্য, ইংরেজি পার্টের জন্য আমাদের এ ধরনের টাস্ক আমাদেরকে করতে হয়। এরপরে রয়েছে আমাদের বাংলা পার্ট, অর্থাৎ আমরা এই যে সেকেন্ড পেজটাকে যে করে রেখেছিলাম, এই সেকেন্ড পেজে এসে আমাকে বাংলা লিখতে হবে। তো বাংলা লেখার জন্য আমাকে এখানে ফন্ট বলে দিয়েছে ইউনিকোড নিকোশ, অ্যালাইনমেন্ট বলে দিয়েছে, কত লাইন স্পেসিং এটা বলে দিয়েছে, ফন্ট সাইজ কত তা বলে দিয়েছে, এবং বাংলা যে লেখা দেখেন এখানে বাংলা লেখা রয়েছে দুইটা শেপের ভিতর, ঠিক আছে। তো এই শেপটাও কিন্তু শেপের মাপটা কত তা কিন্তু আমাকে এখানে কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ। তো শেপের মাপটা হবে 3.3 ইঞ্চি চওড়া, 4.15 ইঞ্চি লম্বা। তো এইরকম একটা মাপ আমাকে এখানে বলে দিয়েছে। তো দেখেন আমি এটা একটু করে দিই দ্রুত। ক্লাস মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের কি বোরিং লাগতেছে বা বুঝতেছেন না, এরকম কোনো সমস্যা হলে কিন্তু বলবেন, নাহলে আমি না শুধু না স্যার, ঠিক আছে। স্যার না আচ্ছা, ঠিক আছে। আপনারা বুঝলেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে একেবারে আমার। স্যার অভ্র দিয়ে বাংলা টাইপিং করা যাবে না? হ্যাঁ, অভ্র দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন, নো প্রবলেম। অভ্র দিয়ে করেন আপনি স্যার বিজয়। এক্সামের সময় কি আমি পাবো অভ্র? হ্যাঁ, এক্সামের সময় আপনি করতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। বাট ফন্ট যেন ঠিক থাকে, ঠিক আছে। অভ্র দিয়ে যদি টাইপিং করে থাকেন তাহলে অভ্রর কিছু ট্রিক্স এন্ড ইয়া রয়েছে। অভ্র ইউনিকোড এবং অভ্র কিন্তু আবার এই আস্কিতেও লেখা যায়। আস্কি ইউনিকোড নিয়ে এত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছিলাম না, এটা অনেক বড় হয়ে যাবে। আপনি হলো এটা নিয়ে ইউটিউবে একটু ভিডিও দেখবেন যে অভ্র দিয়ে কিভাবে আস্কি কোডেও লেখা যায়, ঠিক আছে। এটা হলো শিফট F12 চাপ দিবেন, আপনি যদি আগে অভ্রতে লিখে থাকেন তাহলে জানতে পারবেন। নরমাল F12 দিয়ে লিখলে হলো অভ্রতে সরাসরি আমরা যেভাবে আমি যেভাবে লিখি, এই যে যেমন এখানে আমি অভ্র লিখতেছি, ঠিক আছে। F12 চাপ দিলাম, লিখতেছি এখন আমি। এই যে তো এটা হলো নরমাল ইউনিকোড, ঠিক আছে। আবার এই একই জায়গায় দেখেন আমি হলো এখন আস্কি কোডে লিখতেছি। আস্কি কোডের জন্য আমাকে যেটা কাজ করতে হবে, আমাকে এখানে আস্কি কোডের ফন্ট যেটা ওই যে সুতানি এমজি এমজি টাইপের যে ফন্ট গুলা রয়েছে, জি স্যার। যদি এরকম ফন্টের কথা বলে, ওই যে সুতানি এমজি সিলেক্ট করছি, এখন যদি আমি শুধু এফটিএল চাপ দিয়ে লিখি, এটা চেঞ্জ হয়ে কিন্তু নির্মলা হয়ে যাবে, নির্মলা ইউআই হয়ে যাবে, হ্যাঁ। তো এটা কিন্তু করলে হবে না। তখন আমাকে কি করতে হবে, এটা দিয়ে যদি আমি লিখতে চাই তখন হলো অভ্র দিয়ে লিখতে গেলে শিফট F12 চাপ দিতে হবে। জি স্যার। চাপ দিলে দেখেন এই যে নিচে এরকম যখন হবে, এখন আমি এখানে আবার একটু বিষয়টা সিলেক্ট করে নিই, এটা হলো সেই সুতানি এমজি। এখন আপনি যদি লেখেন সেই আইএমআই আমিই লিখলাম, বাট আবার এটা একটু মনে হয় কি চাপ দিতে হবে স্যার অল্প একটু? শিফট F12, নরমাল আপনারা F12 চাপ দেন, কিন্তু এখানে চাপ দিতে হবে শিফট F12, ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। শিফট F12 চাপ দিয়ে লিখবেন, তাহলে আর এই সমস্যা হবে না। ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর যদি ইউনিকোড বলে, যেমন এখানে আছে হলো নিকোশ, নিকোশ বা ইউনিকোডের কোনো ফন্টের কথা যদি বলে, তাহলে কিন্তু আবার শিফট F12 এর দরকার নেই, তাহলে নরমাল F12 দিয়ে লিখে দিবেন। এই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। নিকোশটা একটু সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমাদের এখানে যে কাজটা আর কি করতে হবে সেটা আগে আমরা একটু করে ফেলি, যে আমাকে এরকম দুইটা শেপ নিতে হবে। তো ইনসার্ট থেকে আপনি এখানে দেখেন শেপ রয়েছে, এই যে রাউন্ডেড রেক্টাঙ্গুলার এরকম একটা শেপ আপনি কোনো মতে নিয়ে ছাড়েন, এখান থেকে সাইজ দিতে হবে। সাইজে যে আপনি এই যে শেপে ডাবল ক্লিক করবেন, শেপ ফরম্যাট থেকে লাস্টের দিকে রয়েছে সাইজ। তো এটার হাইট একটা বলে দেওয়া ছিল, এটা ছিল 2.3 এবং ওয়াইড ছিল, সরি হাইটটা ছিল হলো 4.15। এখানে একটা জিনিস, কোনটা হাইট কোনটা ওয়াইড অনেক সময় বলে দেয় না, যেমন এটার ক্ষেত্রে দেখছেন 3.3 আর 4.15। আর দেখেন আরেকটা শেপ রয়েছে সেটা হলো 6.25, আরেকটা রয়েছে 4.15। তো কমন কোনটা? 4.15। তো এখানে দেখেন আমাদের যে স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলে দুইটাই সমান লম্বা। তো কমনটা হলো আমার সেই এখানে লম্বা যে মানটা রয়েছে, এটা একটু বুঝে নিতে হবে, হ্যাঁ। কয়েকটা জিনিস আবার হিডেন থাকে। আর যদি আপনি সমস্যা পড়ে, কোনো সমস্যা নাই, আপনার জন্য অ্যাসেসর রয়েছে, অ্যাসেসরকে বলবেন, অ্যাসেসর এটা সমাধান করে দিবে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু মাপটা দিয়ে দিই। তো একটা হলো 4.15 আর এটা চড়া হলো 3.3 দিয়ে ওকে করবেন, এই যা মাপ আসছে তাই।
আর এর ফিল কালারটা আমি একটু নো ফিল করে নেবো, এর ভিতরে যেহেতু কোনো কিছু ছিল না। এটাকে নো ফিল করলাম, কন্ট্রোল চাপ দিয়ে আরেকটা বের করে নিলাম, দুইটা বের করে দিচ্ছি। পরেরটারও একটা মাপ দেওয়া আছে, সেই মাপটা হলো এর লম্বাটা 6.25 চওড়া, sorry, এটাকে সিলেক্ট করা আছে, শেপ ফরম্যাট, সাইজ, চওড়াটা হবে 6.25 দিয়ে ক্লিক করবেন, দেখবেন এটা চওড়া যতটুকু জায়গা নেয়ার কথা ততটুকু নিয়ে গেছে। এখন এর ভিতরে আপনার লেখা দরকার, তাই না? নর্মাল ক্লিক করলে কিন্তু লেখা হচ্ছে এর পেছনে, আমার এর পেছনে লিখলে কিন্তু হবে না, আমার লিখতে হবে এই যে আমি শেপটা নিয়েছি এই শেপের ভিতরে। আমি একটু স্যাম্পল দেখাই, এই যে লেখাগুলো কিন্তু এই শেপের ভিতরে। তো আপনারা কি করবেন, শেপটাকে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে অ্যাড টেক্সট একটা অপশন রয়েছে, এখান থেকে অ্যাড টেক্সটে চলে যাবে। অ্যাড টেক্সটে গেলে আবার একটু সমস্যা হয়, সেটা হলো স্যার লেখার কার্সর তো একদম মাঝখানে চলে যায়। তো কার্সর মাঝখানে গেলেও টেনশনের কিছু নাই, শেপ ফরম্যাট থেকে এখানে টেক্সট ডিরেকশন রয়েছে এবং টেক্সট অ্যালাইন টেক্সট রয়েছে, এখান থেকে আপনি টপ করে নিতে হবে, তাহলে দেখেন উপর থেকেই লেখা শুরু, ঠিক আছে? আর এটার যেহেতু সেন্টার থেকে লেখা শুরু হয়, আপনি এখান থেকে লেফট দিয়ে নেন, তো লেফট এখান থেকে আপনার লেখা শুরু হবে। তো এখানে এবার আপনি এই যে লেখাগুলো আছে প্রাপক, এই প্রাপকটা এখানে লিখতে হবে। লেখাটা নরমালি এরভাবে লিখছেন, লেখা কিন্তু হয়েছে, কিন্তু আমি লেখা দেখতে পাচ্ছি না, কারণ শেপের ভেতরে যে লেখাটা আছে সেই লেখাটার কালারও সাদা হয়ে আছে, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, একটু ফন্ট কালারটাকে একটু কালো করে নিতে হবে। ফন্ট কালারটা কালো করলে এই যে দেখেন এখন লেখা দেখা যাচ্ছে। লেখাটা ইউনিক করে আমি এটা একটু প্রাপক লিখলাম, একটু বড় করি যাতে আপনি দেখতে পান তার জন্য। আর ডান পাশে এরকম কিছু লেখা রয়েছে, এই লেখাগুলো এখানে নেবেন। এটাতেও কিভাবে সেম কাজ, আমার যে শেপটা রয়েছে শেপটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট ক্লিক করলে কার্সরটা মাঝখানে আসে। আমরা কি করব, শেপ ফরম্যাট, এখান থেকে টেক্সট, টেক্সট অ্যালাইন টেক্সট, এখান থেকে টপ, আর হোম মেনু থেকে প্যারাগ্রাফ থেকে এটাকে লেফট অ্যালাইনমেন্ট দিয়ে আমরা লেখা শুরু করব। এইখানে আবার এরকম কিছু লেখা আছে, লেখাগুলোকে সিলেক্ট করেন, লেখার কালারটা সাদা থাকে, ভয় পাওয়ার কিছুই নেই। অনেকে বলে যে স্যার আমার লেখা পড়তেছে না, লেখায় কি হয়েছে স্যার? তো লেখাটার টেক্সটটা কালার হলো সাদা থাকে, এর জন্য এই সমস্যাটা হয়। তো এখান থেকে আপনারা এভাবে বাংলা করে নেবেন এবং বাংলায় কালো করে লেখাটা লিখবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এই জায়গাতে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে অথবা গ্রেটার দ্যান লেস দ্যান এর ভেতরে যদি আটকানো কোনো লেখা থাকে, এই লেখাগুলো আমি লিখবো না, ঠিক আছে? এর ভেতরে যদি এরকম নাম লেখা থাকে, নাম, এই লেখাগুলো আমি লিখবো না, কারণ এটা হবে মেইল মার্জ থেকে ডাটাটা আসে। মেইল মার্জ থেকে কিভাবে ডাটা আসবে, মেইল মার্জ আমরা সাধারণত যেভাবে করে থাকি, হ্যাঁ, মেইল মার্জ আমরা বিভিন্ন ভাবে করতে পারি, আমরা টেবিল থেকে ডাটা আনতে পারি, আমরা এক্সেল থেকে ডাটা আনতে পারি। সবচাইতে সহজ পদ্ধতি এবং বাল্ক হিসাবে এটা ইউজ করার জন্য আমরা হলো মেইল মার্জটা সাধারণত এক্সেল থেকে করে থাকি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এক্সেলের এই যে নাম, জেলা, মোবাইল নাম্বার এবং ইমেল রয়েছে, এই লেখাগুলো আমাকে লিখে আসতে হবে এক্সেলের একটা ফাইলে, এবং সেই ফাইলটা আমাকে এখানে এনে এটাকে কি করতে হবে, এটাকে মার্জ করতে হবে, বা ওই ফাইলটাকে এখানে অ্যাসাইন করতে হবে এক্সেলের ফাইলটাকে। সেটা কিভাবে করি, আমরা একটু দ্রুত এক্সেলের এই ডাটাটা একটু তৈরি করে ফেলি। তো আমার এইখানে একটা ফাইল ছিল, যে ফাইলের ভিতরে আমি কাজ করতেছিলাম, এখানে রাইট বাটন ক্লিক, নিউ থেকে একটা এক্সেল ফাইল নিয়ে নিলাম, এক্সেল ফাইলের নাম দিয়ে দিলাম একটা ডাটা শিট। ডাটা শিটের ভিতরে গেলাম, আমাকে এখানে কি লেখাগুলো লিখতে হবে আমি সেটাও মোটামুটি জানি। লেখাগুলো যেটা লিখতে হবে সেটা কি, এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে লেখাগুলো থাকবে সেটা হলো হবে আমার এক্সেলের কলামের নাম। তো আমার এক্সেলের কলামের নামও আমি অলরেডি জেনে গিয়েছি। কি কি দেখেন, এখানে প্রথম একটা হবে হলো নাম, নাম, জেলা, মোবাইল, ইমেল। এবার দেখেন নামের ঘরে আপনি একটা কোন একটা নাম দিলেন, আদি, জেলা, খুলনা, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলেন,
তারপরে ইমেইল আপনি একটা দিয়ে দিলেন। এভাবে আপনাকে কিন্তু এই ডাটা কিন্তু সাজাইতে হবে। অ্যাটলিস্ট আমাকে এই যে যখন আপনি এই মেইল মার্কটা করতে যাবেন তখন একটু অফিসারের কাছে শুনে নেবেন। অনেক সময় জব শিটে এটা লেখা থাকে না যে কয়জনের কাছে আমার এই মেইল মার্কটা পাঠাইতে হবে, অর্থাৎ আপনি কয়জনের ডাটা লিখবেন। সো এটা অ্যাসেসর বলে দিবে। অনেক সময় বলে 3 জন 4 জন 5 জন। আপনারা এইভাবে অ্যাটলিস্ট 4টা 5টা ডাটা আপনারা একটু লিখে নেবেন। আমি এবার লিখলাম রবিন, গরিব, মানু, রবি, খুলনা, যশোর, মাগুরা, দিনাজপুর, রাজশাহী। তো এখানে কিছু ফোন নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, এবার হলো কিছু মেইল অ্যাড্রেস। এভাবে একটা মেইল দিয়ে আপনি এভাবে প্লাস চিহ্ন দিয়ে আপনারা টেনে দিতে পারেন। এই যে আমি শীটটা সাজাইলাম, এটা হলো আমার ডাটা শীট, তাই না? এই ডাটা শীটটা তৈরি করব, তৈরি করে এক্সেলে এই ডাটা শীটটা কি করতে হবে, ওয়ার্ডে কানেক্ট করতে হবে। ওয়ার্ডে ওই ডাটাগুলো লাগবে না, এই যে নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো তো আমার দরকার। এই জন্য আমরা এখন কি করব, ওই ডাটা শীটটা আমরা এখানে আনবো। So, এখন আমরা হলো মেইল মার্জ শুরু করতে যাচ্ছি। মেইল মার্জ, মেইল মার্জটা কিভাবে করব? মেইল মার্জ করার জন্য আমাকে যেতে হবে এখানে মেইলিং, মেনু বার থেকে মেইলিং একটা মেনু রয়েছে, এই মেইলিং মেনুতে যেতে হবে। যাওয়ার পরে দেখেন স্টার্ট মেইল মার্জ একটা অপশন আছে, এখান থেকে আপনি করে দিবেন লেটার। আপনি একটা লেটার মেইল মার্জ, আমরা সাধারণত ইমেল মার্জটাই করি। এরপরে দেখেন সিলেক্ট রিপ্রেজেন্টেটিভ, এখান থেকে সরাসরি অনেকে হয়তো টাইপ করেও লিখে দিতে পারে, বাট সবচেয়ে সহজ হয় আপনি এক্সেলে এরকম একটা শিট বানায় নিয়ে নেবেন। এখান থেকে সিলেক্ট রিপ্রেজেন্টেটিভ, এখান থেকে আপনি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, 2 নাম্বারটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমরা এক্সেল একটা ফাইল বানাইছি না, সেই ফাইলটা এখন এখানে খুঁজে দিতে হবে। সো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ফাইলটা কোথায় আছে সেটা এখন আমাকে সেটা খুঁজতে বলবে। তো এই ফাইলটা আছে আমার ডেস্কটপ, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। ডেস্কটপে ডে 4 এর ভেতরে আছে এই যে ডাটা শিট, এটাকে সিলেক্ট করে যেখানে আপনি ফাইলটা রাখছেন আপনার নামে ফোল্ডার খুলে, সেই ফোল্ডারের ভিতরে যে এক্সেল ফাইলটা খুলেছিলেন বা আপনি যখন পরীক্ষার সময় নেবেন, সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওপেন করলে এই ফাইলের ভিতরে যতগুলো শিট আছে সবগুলোর নাম চলে আসবে। আমার এখানে একটাই শিট আছে, তো একটা শিটের নাম দিয়ে আমি ওকে করব। এখন আমার ফাইলটা ঠিকঠাক মতো নাম আসলো কিনা, যদি এটা চলে আসে তাহলে এডিট রিপ্রেজেন্টেটিভ লিস্ট, এডিট রিপ্রেজেন্টেটিভ লিস্ট, এই লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ওই সেই এক্সেল ফাইলে যে ডাটাগুলো লিখছেন সেই ডাটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। যদি এটা আসে তাহলে হলো আপনার ফাইলটা কানেক্ট হয়েছে। আমার এখান থেকে ডাটা বাফার করতেছে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি ডাটা শিটটা কানেক্ট করবেন, এক্সেল শিটটা অবশ্যই একটু ক্লোজ করে নিন, কারণ এই এক্সেল শিটের ডাটা কিন্তু এখন ওয়ার্ড নিচ্ছে, ঠিক আছে? একটু মাথায় রাখবেন, তাহলে পিসিটা স্লো করবে না, দ্রুত কাজ হয়ে যাবে। সো এরপরে আমি প্রাপকের পরে আমার এখানে নাম, জেলা, মোবাইল নাম্বার আর ইমেল ছিল, এটা আমরা অলরেডি সেটা কানেক্ট করে ফেলেছি। সো এইখানে অটোমেটিক তার নাম, জেলা, মোবাইল নাম্বার এবং ইমেল এটা কেমনে আসবে? সো আসার জন্য আমাকে এখানে যেটা করতে হবে, প্রাপকের পরে এন্টার দিয়ে আমি কার্সরটা নামিয়েছি। এখানে ইনসার্ট মার্জ ফিল্ড, ইনসার্ট মার্জ ফিল্ড এই অপশনের ড্রপ ডাউনে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে দেখেন সেই নাম এখানে চলে আসছে। সো নামে ক্লিক করে দেন, দেখেন নামটা এভাবে চলে আসছে গ্রেটার দ্যান লেস দ্যান এর ভেতরে। সো নামটা আসলো। পরের লাইনে কি দিতে বলছে, পরের লাইনে দিতে বলছে জেলা। আবার এই ড্রপ ডাউন লিস্টে যান, জেলাতে ক্লিক করে দেন, এন্টার। পরের লাইনে কি বলছে, ইনসার্ট মার্জ ফিল্ড থেকে মোবাইল নাম্বার, সো মোবাইলে ক্লিক করে দেন। এর পরের লাইনে কি বলছে, এটাতে ক্লিক করে ইমেল, ইমেলে ক্লিক করে আপনি ইনসার্ট এভাবে করতে পারেন। স্কেপ দিয়ে আমার বের হয়ে। So, এই যে এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আসছে, আসলে এইখানে এই নামটা হলো একটা, মানে এটা রূপক হিসাবে আছে। এর পেছনে আমি যে এক্সেল শিটটা তৈরি করছি, এক্সেল শিটের রো ওয়াইজ নামগুলো আসবে। আসলেই সেটা আসতেছে কিনা আমরা একটু দেখি। তো এটা দেখার জন্য আমাকে কোথায় যেতে হবে, এখানে এবিসি প্রিভিউ রেজাল্ট একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে প্রিভিউ রেজাল্ট এটাতে ক্লিক করেন, দেখেন প্রথম রোতে যার নামটা ছিল, নাম, জেলা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, সেটা কিন্তু চলে আসছে।
আপনি এইভাবে এই ডান পাশে ক্লিক করান, দেখেন পরের সেকেন্ড রোতে যার নাম ছিল সেটা চলে আসছে। এইভাবে আপনার যদি 100 জনের লিস্টও থাকে বা 1000 জনের লিস্টও থাকে, আপনি কিন্তু সেই নামগুলো এখান থেকে পেয়ে যাবেন। আমাকে এখন কি করতে হবে, এটা তো আমি মেইলিং অটোমেটিক করে ফেললাম। করার পরে এখন আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমি এখন এটাকে পিডিএফ আকারে সেভ করব। বাট এই যে আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে নাম আমি 5 জনের লিখছি, এই 5 জনের নামে মানে 5টা পিডিএফ ফাইল হবে। 5টা পিডিএফ মানে 5টা মানে পেজ নিয়ে একটা পিডিএফ ফাইল। এটা আমাকে তৈরি করতে হবে, এবং এখানে এখানে নাম, জেলা, মোবাইল নাম্বার রেখে তো আমার লাভ নেই, এখানে সেই রো এর নামগুলো আমার লাগবে। সো তার জন্য আমি কি করব, এটার অপশনটা কিন্তু আমাকে অলরেডি এই যে অপশনে জব শিটে কিন্তু আমাকে বলে দিয়েছে। সো কি দেখেন, apply mail marks for second page to invite 5 student representative and prepare finish and marks for print in PDF. So আমাকে এটার জন্য 5 জন স্টুডেন্টের জন্য একটা মেল মার্কস তৈরি করতে হবে, যেটা শুধুমাত্র সেকেন্ড পেজের হবে। ফার্স্ট পেজে এই সিভিরই ফার্স্ট পেজে কি আছে, এই সিভির ফার্স্ট পেজে আবার আমার একটা সিভি রয়েছে না, তো সিভির তো আমার দরকার নেই, আমার লাগবে শুধুমাত্র এই মেইল মার্জের অংশটুকু। সো মেইল মার্জের এই অংশটুকুর জন্য আমি এখন কি করব, বা এটা কিভাবে আমি প্রিন্টেড ডকুমেন্ট আকারে ওই 5 জনের জন্য 5টা পেজ বানাইতে পারবো। সো তার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হলো এই যে ফিনিশ এন্ড মার্জ বলে দিয়েছে, এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট। সো প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে কতজনের তথ্য আছে, যদি বেশিও থাকে, আপনাকে মনে করেন 5 জনের তথ্য দিতে বলছে, সো আপনি এখানে ফ্রমে লিখে দিবেন 1 to 5। যদি এখানে আপনি অল ক্লিক করে দেন, তাহলে এই এক্সেল শিটে যদি 100 জনের তথ্য থাকে, তো 100 জনের 100টা পেজ নিয়ে একটা পিডিএফ তৈরি হয়ে যাবে। সো আমি চাচ্ছি 1 থেকে 5, সো এখানে আমি লিখে দিলাম 1 থেকে 5। ঠিক আছে, আমার যেহেতু অন্য ডাটা নাই, আমি অলে ক্লিক করেও কাজ করতে পারতাম। তারপরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ফ্রম 1 to 5 করে দিলাম। এরপরে এটাকে ওকে প্রেস করেছি। ওকে প্রেস করলে আমাদের এখানে এখন প্রিন্ট দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছে। সো প্রিন্টের জায়গা থেকে আমি এখানে নামটাকে সিলেক্ট করে দেবো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অর্থাৎ আমি প্রিন্ট করতে যাব কিন্তু আসলে এটা একটা পিডিএফ এ রূপান্তর হবে। সো এখান থেকে পিডিএফ মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করলাম। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো এখানে আমি যদি এখন অল পেজ ক্লিক করে ওকে করে দিই, তাহলে প্রত্যেকটা এক একজন রিপ্রেজেন্টেটিভের জন্য আমার এখানে মনে করেন 2টা পেজ আছে, তাই না? এখানে দেখেন পেজ 2 রয়েছে, 2 অফ 2 লেখা আছে। সো এর জন্য আমার এখানে মাত্র আমি 2টা করে পেজ আমি প্রত্যেকের জন্য পাবো, কিন্তু আমাকে বলছে শুধুমাত্র সেকেন্ড পেজকে পিডিএফ করতে। তো তার জন্য পেজের অপশনে আমাকে শুধু পেজ নাম্বার 2 দিয়ে দিতে হবে। পেজ নাম্বার 2 দিয়ে আমি এখানে ওকে প্রেস করব। এখন এই ফাইলটা আমি কোথায় সেভ করতে চাচ্ছি, এই ফাইলটা আমি সেভ করতে চাচ্ছি ডে4 এর ভেতর, যেখানে আমার আর কি ফাইলটা ছিল। এখানে আমি আমার নাম দিয়ে দিলাম যে এটা হলো আমার মেইল মার্কস ফাইল। তো মেইল মার্কস লিখে আমি সেভে ক্লিক করলাম। এই সেভে ক্লিক করার সময় একটু ওয়েট করবেন, এখানে একটু হয়তো আপনার স্ক্রলিং করতে পারে, একটু সময় নিতে পারে। এখন একটু দেরি করবেন, এখন কোনো ক্লিক করবেন তাহলে দ্রুত হয়ে যাবে। তো দেখি আমাদের ফাইলটার কি অবস্থা। আমার ফাইলটা ছিল এখানে ডে4 এ, দেখেন এখানে মেইল মার্জ নামক একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু ডাবল ক্লিক করে অন করি, এটা একটা পিডিএফ ফাইল অন হয়ে গিয়েছে। এই যে আমাদের পিডিএফ ফাইলটা রেডি। প্রথম পেজে দেখেন এখানে আমার 5টা পেজ রয়েছে। প্রথম পেজে রয়েছে আবিদ, দ্বিতীয় পেজে রহিম, করিম, মানে যেভাবে তাদের ডাটাগুলো দেওয়া ছিল সেম ডাটাতে, শুধুমাত্র সেকেন্ড পেজে পিডিএফ হয়েছে। আমি এটাও আবার একটু দেখাই, যেটা ভুলটা অনেকে করে থাকে, সেটা হলো ফিনিশ এন্ড মার্জ থেকে প্রিন্ট ডকুমেন্ট ফ্রম দিলেন, কিন্তু এইখানে পেজ 2 না দিয়ে অল পেজ দিয়ে দিলেন। তো আমি ভুল লিখে ফাইলটা সেভ করলাম। ভুল যেটা করে ভুল যেটা করে সেটা হলো এই যে ফাইলটা আমার সেভ হচ্ছে, ফাইলটা সেভ হয়ে গেল, ফাইলটা আমার এখানে আসছে। এই যে ভুলটা আমরা অন করে দেখি, এখানে দেখেন এক পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, তার সেকেন্ড পেজ, এটা ফার্স্ট পেজ, তার সেকেন্ড পেজ, এভাবে 2টা করে পেজ আসছে। আপনাকে কিন্তু বলেছে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড পেজকে রাখতে, এই যে সেকেন্ড পেজের পিডিএফ গুলো তৈরি করতে 5 জন রিপ্রেজেন্টেটিভ, কিন্তু অনেকে কি করে 2 পেজের করে ফেলে। তো ভুলটা যেটা সেটাও কিন্তু আমি বলে দিলাম। আপনাকে যেটা করতে হবে, আবারও বলতেছি, ফিনিশ এন্ড মার্জ
এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট ফ্রম 1 to 5। ওকে, যে পেজটা আপনি আপনি যে পেজটাকে মেইল মার্জ আকারে পিডিএফ করতে চাচ্ছেন, আমি পেজ 2 কে করতে চাচ্ছি, এজন্য পেজ 2 তে ক্লিক করলাম, ক্লিক করে ওকে। কোথায় আমি ফাইলটাকে সেভ করব সেইখানে আমি জায়গা দেখে নেবেন, অবশ্যই এখান থেকে জায়গাটাকে নির্দিষ্ট করে নেবেন, নির্দিষ্ট করে আপনার ফাইলের নাম দিবেন, নাম দিয়ে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করে ওকে করে দিবেন। এই সময়টাকে একটু ওয়েট করুন, তাহলে দেখবেন আপনার ফাইল রেডি হয়ে। এটা ছিল আমাদের মেইল মার্জের কাজ, ঠিক আছে। এডিশনাল দু একটা কাজ করতে এখনো বাকি আছে, যেটা আমি এখনো দেখাই নাই। সেটা হলো এখানে আরো কয়েকটা এডিশনাল কাজ ছিল, যে ফুটারে ফাইল পাথ দিতে হবে লেফট সাইডে, পেজ নাম্বার দিতে হবে রাইট সাইডে। এটা করার পরে আপনারা দয়া করে এই মেইল মার্জটা করবেন। আমি একটু মেইল মার্জটা দেখাতে যাচ্ছিলাম কারণ এটা একটু ইম্পর্টেন্ট পার্ট, এই জন্য আগেই করে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনারা যখন এটা করবেন, করার আগে এই হেডার এবং ফুটারটা করে নেবেন। তো দেখেন আমি আবার একটু কোশ্চেনটা একটু করে দিই, এটা এটা প্রায় শেষ, আজকের ক্লাস শেষ, অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাস, অনেকের কাছে বোরিং লাগতে পারে, আমি শেষ করে দিচ্ছি। তো ফুটারে দেখেন এখানে অনলি সেকেন্ড পেজ, কিন্তু শুধুমাত্র সেকেন্ড পেজে হবে ফুটারে ফাইল পাথ, মানে ফাইলটা কোথায় অবস্থান করতেছে তার নাম, আর পেজ নাম্বারটা হবে রাইট সাইডে, সেটাও কোথায় সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে কিন্তু বলে নাই। তো আমরা যখন কাজ করব দেখেন আমি কি করতে বলেছে, ফুটারে আমাকে ফাইল অ্যাড করতে বলেছে। তো আমরা ইনসার্ট থেকে হেডার এন্ড ফুটার অপশনে চলে যাই। তো ফুটারে গেলাম, ফুটারে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে এডিট ফুটার অপশন রয়েছে, এখান থেকে এডিট ফুটারে গেলাম, গেলে আপনাকে কার্সর এই ফুটারে নিয়ে আসবে। তো ফুটারে আমাকে যেখানে দেখেন জবে যেটা রয়েছে, আমাকে পেজ নাম্বার এবং ফাইল পাথ দুইটাই বলছে। তো এরকম দুইটা তিনটা একাধিক কাজ যদি দিয়ে থাকে, পেজ নাম্বারের কাজটা আমাকে সবার আগে করতে হবে, তাহলে কিন্তু পেজ নাম্বার অটোমেটিক থাকবে না, এটা চলে যাবে। সো আগে এটা মনে করে কাজ করতে হবে, আগে পেজ নাম্বারের কাজ, এটা পরে লিখলেও আগে আপনাকে পেজ নাম্বারের কাজ করতে হবে। পেজ নাম্বারটা কোথায় আছে, রাইট সাইডে, এই পেজের ডান পাশে আছে। তো এটা লেফট সাইডে আমার এখন কার্সরটা রয়েছে, কার্সরটা যদি আমি রাইটে নিয়ে যেতে চাই, কন্ট্রোল আর, বা আপনি এখানে দুইটা ক্লিক করবেন, তাও এখানে কার্সর চলে আসবে। আনার পরে আপনাকে কি করবেন, আপনি পেজ নাম্বার, এই হেডার এন্ড ফুটার যখন মেনুতে থাকবেন, এখানে দেখেন পেজ নাম্বারের একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখেন বটম অফ দা পেজ, পেজটা কোথায় হবে, পেজটা হবে নিচে বটমে, মানে পেজ নাম্বারটা হবে। এখান থেকে দেখেন রাইট সাইডে অনেকগুলা সিম্বল রয়েছে, তো যে সিম্বলটা আপনার পছন্দ হয়, আপনি এটা পছন্দ হয়েছে আপনি এটা সিলেক্ট করে দেন, এই যে পেজ নাম্বারটা এখানে চলে আসছে। এটা ছিল পেজ নাম্বার আনা। এরপরে এখানে ক্লিক করে একটা এন্টার দিয়েছি, এন্টার চাপ দিয়ে দেখেন আমি কন্ট্রোল এল দিয়ে লেফটে চলে আসছি। মানে এখানে লেফট সাইডে আমাদের আরেকটা কাজ ছিল না, আমাকে ফাইল পাথ আনতে হবে। আবার একটু প্রশ্নে ব্যাক যাই আমরা। তো ফাইল পাথ, লোকেশন অফ ইউর ফাইল, আপনার ফাইলটা কোথায় আছে, এটা সেকেন্ড পেজের লেফট সাইডে, পজিশন হবে লেফট। তো আমরা এই লেফট সাইডে এর জন্য কার্সরটাকে নিয়ে আসছি কিভাবে, প্রথমে না পেজ নাম্বারটাকে নিয়ে আসতে হবে, এটা আনার পরে এন্টার চাপ দিয়ে নিচে নিয়ে কার্সরটাকে কন্ট্রোল এল চাপ দিয়ে অথবা এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে হবে। ডাবল ক্লিক করলে যদি পেজ এভাবে সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ক্লিক করলে পেজটা কিন্তু চলে যাবে। নরমাল ক্লিক করে আপনাকে ফাইলের পাথটা আনতে হবে। তো এখানে যখন কার্সরটা এভাবে ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং করার সময় আপনি কি করবেন দেখেন, এখানে ডকুমেন্ট ইনফো, যখন হেডার এন্ড ফুটার অপশনে থাকবেন, এখানে ডকুমেন্ট ইনফো নামক একটা অপশন থাকবে, এখান থেকে লেখা রয়েছে ফাইল পাথ। তো এখান থেকে ফাইল পাথে ক্লিক করবেন, ফাইল পাথে ক্লিক করলে যেখানে আপনার ফাইলটা দেওয়া আছে, তো এই হলো আমার ফাইল লোকেশন। তো এটা অটোমেটিক এখানে চলে আসে। বাট এটা কি একটা সমস্যা হয়েছে, সব কাজই মোটামুটি কমপ্লিট, শুধু একটা প্রবলেম হচ্ছে এটা দুইটা পেজেই চলে আসছে, এটা ফার্স্ট পেজ এটা সেকেন্ড পেজ। তো প্রথম পেজে থাকার কথা ছিল না, তো প্রথম পেজে না থাকার জন্য, প্রথম পেজে না থাকার জন্য আমাকে দেখেন যে কাজটা করতে হবে, উপরে হেডার এন্ড ফুটার অপশন থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজ এই অপশনটা টিক দিয়ে দিতে হবে। যখনই আপনি ডিফারেন্ট ফার্স্ট পেজে টিক দিয়ে দিবেন, দেখেন প্রথম পেজে আর নাই, প্রথম পেজটা চেঞ্জ হয়ে গিয়েছে, সেকেন্ড পেজে আছে। এবার আপনি হলো মেইলিং থেকে অবশ্যই ফিনিশন মেইল করছেন।
কাজটা করবে। তাহলে কি হবে, আপনি যখন পিডিএফটা সেভ করবেন, পিডিএফ এর ভেতরেও আপনি এই হেডার ফুটার ওয়ালা তথ্যটা আপনি দেখতে পারবেন। বুঝাইতে পারলাম? এটা ছিল মোটামুটি ওয়ার্ডের একটা ফুল টাস্ক, যেভাবে আপনাকে পারফর্ম করতে হবে। আমি হয়তো অনেকক্ষণ ধরে আপনাদেরকে বলতেছি, ক্লাস করাচ্ছি বোঝানোর সুবিধার্থে, এর জন্য একটু দেরি হয়েছে, বাট এটা আপনি যদি প্রপার ওয়েতে করেন, এটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে।